হ্যাঁ, আমাদের লাইভ শুরু হয়ে গেছে। স্বাগতম সবাইকে। আমাদের হায়ার স্টাডি নিয়ে যে ধারাবাহিকভাবে আমরা লাইভ সেশন করছিলাম, আজকে তার শেষ পর্ব। এবং আজকে আমরা হচ্ছে কানাডাতে হায়ার স্টাডি নিয়ে মোটামুটি কথা বলবো। আমাদের সাথে স্পেশাল একজন গেস্ট আছেন, মোহাম্মদ মাসুম বিল্লাল। তার পরিচয় একটু পরে আমরা দিব। এর সাথে আরো একজন গেস্ট, আমাদের প্রিয় মুখ, তরুণ স্যার, উনিও আমাদের সাথে আছেন। আর যথারীতি আমি এবং তাপস তো আছি। তো আমি শুরুতেই তাপসকে একটু রিকোয়েস্ট করবো যে আমাদের গেস্টকে সবার সাথে একটু পরিচয় করে দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে। তো আমাদের আজকের এই পর্বে হায়ার স্টাডি ইন ক্যানাডা নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ মাসুম বিল্লাল, এবং উনি রুয়েট রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। তো মাসুম ভাই বর্তমানে ক্যানাডার ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে পিএইচডি করছেন। ওনার ডিপার্টমেন্টের নামটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং ওনার রিসার্চটা একটা পিএইচডি ইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। তো উনি মূলত ফ্যাসিলিটি লোকেশন এই ধরনের প্রবলেমের প্রতি উনি বেশি আগ্রহী। তো আমরা একটা করতালির মাধ্যমে ওনাকে স্বাগতম জানাই। এবং শুধু তাই না, এবং আমার শ্রদ্ধেয় স্যারও এখানে আছে, তরুণ স্যার। উনিও আজকে আইএলটিএস নিয়ে আর অনেক কিছুই বলবে। তো নাজিম ভাই, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আমরা আমাদের মূল সেশনে চলে যাব। সেশনে যাওয়ার আগে সবাইকে একটু ধারণা দিয়ে দিই যে আমাদের সেশনটা আসলে কিভাবে আগাবে। প্রথমত আমরা সেশনটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলছি। তো ফার্স্ট সেশনেই থাকবে হচ্ছে কানাডাতে হায়ার স্টাডিজের যে রিকোয়ারমেন্ট, প্লাস কিভাবে অ্যাডমিশন পেতে হয় সে বিষয়ে বলবেন, স্যার বলবেন। এবং এর পরের যে পার্ট, সেই পার্টে মেইনলি আমরা কথা বলবো হচ্ছে ইমিগ্রেশন, প্লাস হচ্ছে জব অপরচুনিটি, এগুলা নিয়ে। এবং ফাইনালি আমরা কথা বলবো আইএলস নিয়ে, আইএলস এর কিছু টিপস ট্রিক্স নিয়ে, কিভাবে আমরা যেহেতু লকডাউনে আছি, আমাদের সময় আছে অনেক হাতে, এটাকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে আমাদের যে স্পিকার আছেন ওনারা কিছু টিপস আমাদেরকে দিবেন। তো প্রথমেই আমাদের প্রথম প্রশ্ন আমরা আমাদের স্পিকারের কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে সাধারণত যাদের হায়ার স্টাডি নিয়ে আগ্রহ থাকে তাদের প্রথম চয়েসই থাকে হচ্ছে হয় ইউএসএ না হয় কানাডা, অস্ট্রেলিয়াও থাকে। তো এই যে অনেকগুলো দেশ, জাপান, চায়না, প্লাস হচ্ছে ইন্ডিয়াতেও এখন যাওয়ার অপরচুনিটি আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এত কিছুর ভিড়ে কেন একজন স্টুডেন্ট আসলে কানাডাকে বেছে নেবে, বা আপনি কেন কানাডাকে বেছে নিয়েছিলেন? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে আহ, আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আর এখানে ইনভাইট করার জন্য। তো আমি যখন রুয়েট থেকে এসেছিলাম তখন রুয়েটের কিছু ছাত্রদের সাথে আমি একটা লাস্ট সেমিনার করেছিলাম যে কেন কানাডাতে হায়ার স্টাডিজ এর জন্য যাব। তো আমার যেটা মনে হয় কানাডাতে এইখানে আসার পরে যেটা মনে হয়েছে, কানাডাতে অস্ট্রেলিয়াতে যেমন প্রচুর বাংলাদেশি আছে, কানাডাতেও এরকম আমার যেটা মনে হয় যে সেকেন্ড মানে লার্জেস্ট পপুলেশন যদি চিন্তা করা হয় যে হাউ মেনি স্টুডেন্টস ইন কানাডা, বাংলাদেশি স্টুডেন্টস হিয়ার, অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে। এবং যদি এটা গ্রাজুয়েটদের চিন্তা করা হয়, ম্যাক্সিমাম গ্রাজুয়েটই হলো মেইনলি বুয়েট থেকে আছে এখানে। আহ, বুয়েট থেকে থাকার কারণ হলো বুয়েটের স্টুডেন্টরা অনেক আগে থেকে এখানে আসা শুরু করছে। তো এই যে আসা শুরু করছে এবং এরা তাদের জুনিয়রকে নিয়ে আসছে বিভিন্নভাবে। এইভাবে শুরু করতে করতে কানাডাতে আসার মেইন কারণ হলো একটা হলো নর্থ আমেরিকান যে এডুকেশন সিস্টেম। আমার মেইনলি কারণ হলো নর্থ আমেরিকান এডুকেশন সিস্টেমে আসা। এরা আসলে আমি যেহেতু মাস্টার্স করি নাই এই দেশে, মাস্টার্স বাংলাদেশেই করেছি, তো আমার ইচ্ছা ছিল আসলে এখানে কোর্সগুলো কিভাবে হয়, এরা আসলে গ্রাজুয়েট কোর্সে কি পড়ায়। বাকি দেশগুলোতে আসলে পিএইচডি তে কোর্স করাটা একটু ডিফিকাল্ট। তো এই একটা আগ্রহ ছিল, এজন্য কানাডাতে আসা। তবে এখানে আসার পরে যেটা মনে হয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টই, বাংলাদেশি স্টুডেন্টই এখানে আসে মেইনলি স্থায়ীভাবে থাকার জন্য। এই বিষয়ে আমি কথা বলবো আর কি, এখানে কেন
একটা ছোট একটা স্ট্যাটিস্টিক্স দেই আর কি। এইখানে জনসংখ্যা হলো, কানাডার জনসংখ্যা হলো, বর্তমান জনসংখ্যা হলো 3.5 কোটির মতো। মানে ইমাজিন করা যায় আর কি, এটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি আর কি। সেইখানে 3.5 কোটি মানুষ, আর বাংলাদেশ এত ছোট একটা কান্ট্রিতে কত মানুষ আর কি। তো আরো একটা, এদেরকে এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, মানে শীতের সময় -20 হলো অ্যাভারেজ টেম্পারেচার আর কি। তো এই যে টেম্পারেচারের লোকজনকে অ্যাকোমোডেট করা, লোকজনকে থাকতে দেওয়া, এদের গভর্নমেন্টই চায় যে লোকজন এসে থাকুক, আমার জায়গাগুলো ইউটিলাইজ করুক, রিসোর্স গুলো ইউটিলাইজ করুক, যে ম্যান পাওয়ার ইউটিলাইজেশন যেটা। এজন্য এরা এখনো এই যে ইমিগ্রেশন প্রসিডিওর বা এই দেশে থাকার যে সুযোগ, সেটা হায়ার স্টাডি কমপ্লিট করে সহজে যে থাকা যায়, এই সুযোগটা আমি যতদূর জানি আর কি এটা সহজ। এই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে এই দেশে আসে। বাট আমার ব্যক্তিগতভাবে এই দেশে থাকার জন্য যে আসা, এরকম কোনো মানসিকতা এখনো তৈরি হয়নি। আমি মেইনলি আসছি যে নর্থ আমেরিকান সিস্টেম, এডুকেশন সিস্টেম হয়তো ভালো, ক্লাস নেওয়ার সুযোগ আছে, এখানে টিএ করানোর সুযোগ আছে, আন্ডারগ্রেডের ছাত্রদের সাথে টাচে থাকার সুযোগ আছে। এসব কথা চিন্তা করেই মূলত এখানে আসছি, কানাডাতে আসছি। হ্যাঁ, আপস। আহ, তো এখন আমি যেটা জিজ্ঞাসা করতে যাচ্ছি যে প্রতিটা ইউনিভার্সিটিতে বা আমি যদি পুরো ক্যানাডার কথা বিবেচনা করি, একটা অ্যাডমিশন প্রসেস আছে। এটা আমরা সবাই জানি যে ইউএসএ অ্যাডমিশন প্রসেস এবং কানাডার অ্যাডমিশন প্রসেস অনেকটাই সিমিলার। তো আপনার কাছে দুটা কোশ্চেন আমি একসাথে করছি। আহ, সেটা হচ্ছে যে আপনি ওভারঅল অ্যাডমিশন রিকোয়ারমেন্ট বা অ্যাডমিশন প্রসেস সম্পর্কে বলবেন, এবং কানাডা এবং আমি অস্ট্রেলিয়াকে বলেন, কানাডার সম্পর্কে একটা কথা বলা হয় যে কানাডাতে চান্স পেতে হলে বা কানাডাতে পড়তে গেলে হাই সিজিপি এর দরকার আছে। এই সম্পর্কে আপনি একটু কিছু বলবেন, দুটো কোশ্চেন। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। কানাডাতে অ্যাডমিশন প্রসিডিওরটা আমার মনে হয় ইউএসএ থেকে কিছুটা ডিফারেন্ট। ইউএসএ তে যেটা হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সেন্ট্রাল অ্যাডমিশন হয়। সেন্ট্রাল অ্যাডমিশন মানে হলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়। ফার্স্ট কাজ হলো এখানে আইএলটিএস, জিআরএ এগুলো দিয়ে প্রোফাইল রেডি করার পরে ইউনিভার্সিটিতে সেন্ট্রালি অ্যাপ্লাই করতে হয় যে আমি এই বছর বা ফলে অ্যাপ্লিকেশন করলাম আর কি। অ্যাপ্লিকেশন করার পরে ওরা যতগুলো অ্যাপ্লিকেশন পায় সবগুলোকে এখন যাচাই বাছাই করে করে তাদের কাছে যেগুলো মনে হয় যে এগুলোর প্রোফাইল হাই, এগুলো আমাদের প্রফেসরের সাথে মিট করে, তখন সেরা ওইগুলোকে ওদের প্রফেসরদের কাছে পাঠায় দেয় যে এই ছাত্রটা অ্যাপ্লিকেশন করছে, তোমার রিসার্চ ফিল্ডের সাথে মিলে তুমি নিবা কিনা। তো ওই প্রফেসর যদি বলে ঠিক আছে, এর রিসার্চ ফিল্ড আমার রিসার্চ ফিল্ডের সাথে অ্যালাইন্ড আছে এবং তুমি ওকে দিতে পারো, তখন ওরা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রাল ফান্ডিং থেকে তাকে ফান্ডিং অ্যারেঞ্জ করে দেয়। তো এটা অনেক আকারে হতে পারে, টিএ আকারে হতে পারে, বা আরএ আকারে হতে পারে, বা স্কলারশিপ আকারে, অন্য স্কলারশিপ আকারেও হতে পারে। বাট কানাডাতে সিস্টেমটা হলো এটা সেন্ট্রালি কেউ প্রসেস করে না। এইটা পুরাটা হলো প্রত্যেকটা প্রফেসরই ঠিক করে সে কতজন স্টুডেন্ট নিবে। তো কানাডাতে হায়ার স্টাডি, বিশেষ করে যদি রিসার্চ বেস প্রোগ্রাম হয়, রিসার্চ বেস বলতে এমএসসি, পিএইচডি বা পোস্টডক যদি কেউ করতে চায়, রিসার্চ বেস প্রোগ্রামের জন্য অবশ্যই ফার্স্ট কাজ হলো প্রফেসর ম্যানেজ করা। যদি ওই প্রফেসর বলে যে আমার কাছে ফান্ড আছে, তুমি অ্যাপ্লাই করো, তখন জাস্ট অ্যাপ্লিকেশন প্রসিডিওর মিট করলেই আপনার স্কলারশিপ হয়ে গেল, আপনি চলে আসতে পারবেন। তো এইটা একটা ডিফারেন্স, হিউজ ডিফারেন্স। ইউএসএ তে যেটা করতে হচ্ছে, প্রথমে প্রোফাইল রেডি করে সেন্ট্রালি অ্যাডমিশন মানে অ্যাপ্লাই করতে হচ্ছে। আগে প্রফেসরকে নক করা যায়, কিন্তু প্রফেসরদের হাতে এই পাওয়ারটা ইউনিভার্সিটি দেয় নাই যে তুমি চাইলেই নিতে পারবা। কারণ ওদের প্রসিডিওরটা হলো সেন্ট্রালি সবাই মিলে বসে ডিসিশন নেওয়া যে কোন ছাত্রকে নিবে, কোন ছাত্রকে নিবে না।
বাট কানাডার নিয়ম হলো প্রফেসরই ঠিক করবে যে আমার রিসার্চ গ্রুপে আমি এই ছাত্রকে নিতে চাই। তো এই পার্থক্যটা তো বোঝা গেছে না, যে সেন্ট্রাল অ্যাডমিশন আর এইখানে হলো প্রফেসর সিলেক্টেড অ্যাডমিশন। তার এখন মানে হচ্ছে প্রফেসর প্রফেসর। সিলেক্ট করলো যে ঠিক আছে এই ছেলের ব্যাকগ্রাউন্ড আমার দেখে ভালো লাগছে, তার রিসার্চের কাজ ভালো লাগছে, আমি তাকে নিতে চাই, সে অ্যাপ্লাই করলো। অ্যাপ্লিকেশন করার পর সময় যেটা অস্ট্রেলিয়াতেও করতে হয় যে প্রফেসরের সাথে তো তোমার কি রকম লিঙ্ক আছে, কি কমিউনিকেশন করেছো, এই কমিউনিকেশনের প্রুফ হিসাবে ইমেইলের কপিটাও দিতে হয় অ্যাপ্লিকেশনে, যে আমি এটা দিলাম যে এই প্রফেসরের সাথে আমার এই কমিউনিকেশন হয়েছে। অ্যাপ্লিকেশন করার পরে যেটা হয়, এদের প্রথমে মেকানিক্যাল বা যদি ডিপার্টমেন্ট এটা হ্যান্ডেল করে, যে এই ছাত্র অ্যাপ্লিকেশন করলো, ডিপার্টমেন্ট ওই টিচারের সাথে কমিউনিকেট করে এই ছাত্র তো অ্যাপ্লিকেশন করেছে, তুমি একে সুপারভাইজ করবো কিনা। সে যদি বলে হ্যাঁ আমি ওকে সুপারভাইজ করব, দেন এইখানে একটা সেন্ট্রাল অ্যাডমিশন প্রসিডিওর আছে যেটাকে এফজিআরএস বলে, বা হায়ার স্টাডিজ যারা কন্ট্রোল করে তাদের কাছে অ্যাপ্লিকেশনটা চলে যায়। অ্যাপ্লিকেশন তারা এখন ঠিক করে যে আমার যে মিনিমাম ক্রাইটেরিয়া আছে, মিনিমাম ক্রাইটেরিয়া বলতে এখানে ল্যাঙ্গুয়েজ একটা ক্রাইটেরিয়া থাকে, ল্যাঙ্গুয়েজ বলতে আইএলটিএস দেওয়া থাকতে হবে। তারপরে আরেকটা ক্রাইটেরিয়া হলো যদি মানে ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ডে, সে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কেউ যদি মনে করে আমি মাস্টার্স করব, তাকে জিআরই দিতে হবে। বিজনেস ফ্যাকাল্টি রিকোয়ারমেন্ট, এক এক ফ্যাকাল্টিতে এক একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, সেই মিনিমাম রিকোয়ারমেন্ট যদি ফিল আপ করে তখন সে অ্যাডমিশন পেয়ে যায়। তো এইখানে মূলত মেইন যে হ্যাঁ মানে হ্যাসেল, যেটা সবচেয়ে হ্যাসেল হলো একটা প্রফেসরকে ম্যানেজ করা এবং তার কাছ থেকে, কারণ এই প্রফেসরই 4 বছর বা 6 বছর যত বছরই লাগুক সে ফান্ড ম্যানেজ করবে, কারণ তার কাছে বিভিন্ন ইন্ডাস্ট্রি গভর্নমেন্টের কাছ থেকে ফান্ড নিয়েছে, সে আমি এই প্রবলেমটা সলিউশন করব আর তার বিনিময়ে তুমি এত টাকা দিবা, তখন সেই টাকা সে পিএইচডি ছাত্রকে অফার করে যে তোমাকে ইয়ারলি আমি এত টাকা দিব, তুমি যদি রাজি থাকো তাহলে আসো। তো আইএলটিএস রিকোয়ারমেন্ট এইখানে কানাডাতে আসলে জিআরই দরকার হয় না ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জন্য, বাট যদি কেউ এই যে যেটা বললাম সাপ্লাই চেইনে বা বিজনেস ফ্যাকাল্টিতে যেতে চায় তাহলে তাকে অবশ্যই জিআরই দিয়ে যেতে হবে, কারণ ওইখানকার মিনিমাম রিকোয়ারমেন্টই হলো জিআরই প্লাস আইএলটিএস থাকতে হবে। আর আইএলটিএস এর বিষয়টা হলো, আমি জানি না যশোরের, ওদের কিছু ইউনিভার্সিটি আছে এখানে, যেমন রুয়েটের নাম আছে, বুয়েট, কুয়েট, সুয়েট, এরকম। আমি যশোরেরটা ভাবছিলাম একটু দেখবো, আসলে সময় হয়নি। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিছু ইউনিভার্সিটি চেক লিস্ট করা থাকে যে এই ইউনিভার্সিটি থেকে পড়ে আসলে সাধারণত তাকে আইএলটিএস দেওয়া লাগবে না, কারণ ও ইংলিশ মিডিয়ামে পড়ছে। তো এই ওয়েভারটা কিছু স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য করে দিয়েছে। তো যশোরের যদি নাম না থাকে তাহলে যেটা করা যায়, যদি কারোর আইএলটিএস দিতে খুব সমস্যা হয়, প্রফেসর রাজি থাকলে এইখানে হলো বলা হয় প্রফেসর সর্বে সর্বা। ও যদি মনে করে যে আমি ওকে আইএলটিএস ছাড়াই নিব, ওই অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা ওয়েভার দেওয়ার জন্য সে এফজিআরএস বা হায়ার স্টাডিজ যে কন্ট্রোল করে তাকে ইমেল করতে পারে যে এই ছাত্র যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ছে, ওর ইংলিশ বেসিক অনেক ভালো, আমি ওকে আইএলটিএস ছাড়াই নিতে চাই। তখন কি করে অ্যাডমিশন অফিস ওটা ঠিক করে দেয় যে যেহেতু প্রফেসর নিতে চাচ্ছে, তো সেহেতু হয়তো প্রফেসর দেখছে এবং তার ডিগ্রি যেহেতু ইংলিশে, সে তখন আইএলটিএস ওয়েভারটা পাওয়া যায়। তার মানে এখানে যদি চিন্তা করা হয় যে চিন্তা করতে হবে ইঞ্জিনিয়ারিং টু ইঞ্জিনিয়ারিং, মানে আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পড়ে আসছি, এখানে আবার মেকানিক্যাল বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করতেছি, সেক্ষেত্রে যদি প্রফেসর চায় এই আইএলটিএস ওয়েভারটা নেওয়া যায়, কিন্তু সব ক্ষেত্রে না। সব ইউনিভার্সিটিতে সব প্রফেসর আবার এটা নাও নিতে পারে আর কি। যেমন ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে কিছু রুলস আছে, ইউনিভার্সিটি লিস্টেড আছে, ওই ইউনিভার্সিটি থেকে কেউ অ্যাপ্লাই করলে তার আইএলটিএস দেওয়া লাগবে না। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি আইএলটিএস দিয়েছিলাম, বাট এখানে অ্যাপ্লিকেশন যখন করলাম তখন আইএলটিএস এর কাগজ
আপলোড করার কোনো অপশন নাই, কারণ আমি ডুয়েট থেকে ডিগ্রি নিয়েছি। এটা একটা কারণ ছিল। তো এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আহ, আমি একটা কোশ্চেন অ্যাড করতে চাই, যে আমার জানা ছিল যে যদি ইংলিশ স্পিকিং কান্ট্রি হয়, তো সেই ক্ষেত্রে আপনার এই আইএলটিএস এই জিনিসটা ছাড় দেয়। এবং কিছু কিছু ইউনিভার্সিটি, হ্যাঁ ঠিক আছে, যে আপনি যেটা বললেন যে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের কাজ দেখে ওটা আমার ওই আইএলটিএস ওই রিকোয়ারমেন্টটা লাগবে না। তো এখানে দুটো প্রশ্ন জাগছে যে প্রথম কথা যে ভিসার যে একটা শর্ত আছে, আসলে ভিসার ভিসার শর্ত এইখানে হলো, প্রথম শর্ত আমার যেটা মনে হয়, আমি ভিসা করেছি, ভিসার জন্য মিনিমাম কোনো রিকোয়ারমেন্ট হতে পারে না আর কি। ভিসা হলো এই দেশে স্টাডি পারমিট দিবে। এখন জিনিসটা হলো, ইউনিভার্সিটি যদি বলে যে আমি এই ছাত্রকে অফার লেটার দেওয়া, মানে কি, তাকে অফার লেটার দিল, এই ইউনিভার্সিটি তাকে সুযোগ দিল, আমি তাকে অ্যাডমিশন দিয়েছি, সে আমার এইখানে পড়তে পারে। আইএলটিএস আসলে এটা ভিসা রিকোয়ারমেন্ট না। হ্যাঁ, আইএলটিএস ঠিক আছে, আসার পরে আমি যদি এখানে কানাডার স্থায়ী সিটিজেন হতে চাই বা পার্মানেন্ট রেসিডেন্টশিপ নিতে চাই, তখন আমাকে আইএলটিএস এর সার্টেন একটা মার্কস পেয়েই এখানে স্থায়ী হতে হবে। কিন্তু এটা যদি আগে দেয়া থাকে তাহলে তো আমাকে আরেকবার দেয়া লাগবে, তাই না? যদি আমার না, ওইটা টাইমটা আইএলটিএস শেষ এর হয়ে একটা যায়। টাইম পিরিয়ড আছে, তো 2 হ্যাঁ, বছর। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন এই 2 বছর পিরিয়ড পার হয়ে গেলে সাধারণত এখানে আসতে আসতে বা এই যে প্রসিডিওরটা তো 1 বছর, এখানে হুম। এসে বুঝে উঠতে উঠতে দেখা যায় আর 1 বছর চলে যায়, তো ওই টাইম পিরিয়ডে আসলে খুব একটা কাজ হয় না। এই দেশে পিআর পেতে হলো জেনারেলি 1-1.5 বছর ওয়েট করতে হয়, যে আসলাম এসে। আর এখানে সার্টেন, প্রত্যেকটা দেশের মতো সার্টেন একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট অ্যাচিভ করতে হয়। পয়েন্ট পাওয়ার পরে তখন সে পার্মানেন্ট রেসিডেন্টশিপ পায়। আর যেটা আমি অ্যাড করতে যাচ্ছিলাম, যদি আইএলটিএস এর অল্টারনেটিভ কেউ যদি টোফেল দেয়, হ্যাঁ, আইএলটিএস এর অল্টারনেটিভ টোফেল অ্যাকসেপ্টেবল। এখানে আমি দেখেছি প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে আইএলটিএস এর অল্টারনেটিভ টোফেল ওরা অ্যাকসেপ্ট করে, এবং ওইটার মিনিমাম একটা রেঞ্জ থাকে। তবে ইঞ্জিনিয়ারদের জন্য মিনিমাম আইএলটিএসটা আমি জানি, আইএলটিএসটা হলো 6.5 যদি হয়, এবং কোনো ব্যান্ডের less than 6 যদি না থাকে, তাহলে সে অ্যাপ্লিকেশন করতে পারে ইঞ্জিনিয়ারিং ম্যাক্সিমাম গুলোতে। কানাডাতে শুধুমাত্র একটা আছে মনে হয়, একটা ইউনিভার্সিটি, তন্ময়দা পড়ে ওই ইউনিভার্সিটিটাতে। ডালহৌসি। হ্যাঁ, ডালাসি, ওইখানে 7 লাগে। বাকি আমি যতগুলো দেখছি সবগুলো ইউনিভার্সিটিতেই 6.5 দিয়ে সম্ভব। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ টরন্টোতে যেটা হয়, টরন্টোতে আরো একটু হাই, বাট এইখানে প্রফেসর যেটা বললাম আর কি, সর্বে সর্বা প্রফেসরকে ইমেল দেওয়া যায় যে, আর আমাদের ইউনিভার্সিটি গুলো থেকে একটা কাগজ দেয় যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আর মনে হয় এটা যশোরের থেকেও দেয়। তো এই মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে কিন্তু লেখা থাকে যে ও আসলে 4 বছর কোন মিডিয়ামে পড়ছে। তো এটা একটা অনেক বড় প্রুফ, অল্টারনেটিভ হিসেবে কাজ করে আইএলটিএস এর। যে জায়গায় অনেকগুলো জায়গাতে আসলে প্রফেসর চাইলে সম্ভব, কানাডাতে আমি প্রায় একটা কথাই বলি, প্রফেসর চাইলে এখানে সবকিছুই করতে পারে। প্রফেসরই দেখা যাচ্ছে এফজিআরএস এর রুলস তৈরি করতেছে, সেই মানে হেড ডিন বা তারা সবসময় বসে ডিসিশন নিচ্ছে কি করব। আমাদের স্পিকারের কাছে আমার কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে আমরা বুঝতে পারলাম প্রফেসর ম্যানেজ করাই হচ্ছে সব থেকে টাফেস্ট পার্ট বলবো এবং প্রথম স্টেপ। তো সেক্ষেত্রে প্রফেসর ম্যানেজ করার জন্য আপনার কোনো টিপস বা কোনো স্ট্র্যাটেজি থাকবে কিনা? এইখানে বলে রাখি, প্রফেসর ম্যানেজ শুধুমাত্র যে প্রোগ্রামের জন্য সুপারভাইজার দরকার, সে এম ইঞ্জিনিয়ারিং কেউ করতে চায়, এম ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রফেসর ম্যানেজ করা ম্যান্ডেটরি না। এম ইঞ্জিনিয়ারিং হলো, আমরা সবাই তো জানি এমএসসি আর এম ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ডিফারেন্স। এম ইঞ্জিনিয়ারিংটা হলো কোর্স বেসড প্রোগ্রাম, সে আমাকে 12টা বা 14টা কোর্স করতে হবে, লাস্টে একটা প্রজেক্ট করলাম, তাহলে আমার ডিগ্রি হয়ে গেল। কিন্তু এমএসসিটা হলো রিসার্চ বেসড প্রোগ্রাম, এখানে অবশ্যই একজন প্রফেসরের আন্ডারে সুপারভাইজ
মানে একজন প্রফেসরকে সুপারভাইজ করতে হবে। তো এইখানে যেটা কানাডাতে যেটা এই প্রফেসরটা আগে সিলেক্ট করে তারপরে অ্যাপ্লিকেশন শুরু হয়। আর ইউএসএ তে যেটা হয়, একজন স্টুডেন্ট আসলো, আসার পরেও সে 1 বছর পরে প্রফেসর চুজ করতে পারে বা 2 বছর পরে প্রফেসর চুজ করতে পারে। এইটা একটা ডিফারেন্স আছে ইউএসএ আর কানাডার মধ্যে। আর এইখানে সিজিপিএ এর যে বিষয় আছে, হাই সিজিপিএ বা লো সিজিপিএ আমি অত কিছু স্পেসিফিক করতে চাই না, তবে যদি কেউ কোর্স বেস প্রোগ্রামে আসতে চায় তবে সেটা সাধারণত যেটা হয়, আমি এইখানে এসে যেটা ফিল করছি, ইন্ডিয়া থেকে প্রচুর ইন্ডিয়ান আছে আর কি এই দেশে। যদি চিন্তা করা হয় যে টোটাল পপুলেশনের আমার মনে হয় 30% ইন্ডিয়ান পপুলেশন আছে। তো ইন্ডিয়ান পিপুলরা কি করে, ওরা এই বিষয়গুলোতে অনেক অ্যাডভান্স থাকে। ওরা আসলে প্রফেসর ম্যানেজ করার ঝামেলাতেও যেতে চায় না। ওরা কি করে যে গ্রাজুয়েট হওয়ার পরেই ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাপ্লাই করে। ইঞ্জিনিয়ারিং নিজের টাকা দিয়ে পড়তে হবে, ঠিক আছে, ওরা নিজের টাকা দিয়ে পড়তে চায়। ওরা আসলে মানে ওদের কি বলবো, ওদের ইচ্ছাই হলো এই দেশে এন্টার নেওয়া। এই দেশে জয়েন করার পরেই সে কাজ শুরু করে দেয়, বিভিন্ন পার্ট টাইম জব করতে থাকে এবং তার ডিগ্রিটাকে লেন্দি করতে থাকে। ওই ইঞ্জিনিয়ারিং এ ওইরকম ওইটাকে পার্ট টাইমও করা যায়। তো পার্ট টাইম করা মানে একটা সেমিস্টারে সে একটা কোর্স নিল, বাকি সময়গুলো সে বাইরে কাজ করলো। কাজ করে যে টাকা ইনকাম করে, এখানে মিনিমাম টাকা দেওয়া আছে যে $15 কমে কাউকে টাকা দিতে পারবে না 1 ঘন্টা, যে জবই করুক। এখন এই যে শর্তে সে অনেক টাকা ইনকাম করে মাসে। সে একজন 3,000 টাকা ইনকাম করলো, আর 3 মাসের সেমিস্টার ফি হলো 3,000 টাকা। সো সে টাকা দিল ইনকাম করে, এবং সে আস্তে আস্তে 1-2 বছর পরে এখানে সিটিজেন পেয়ে গেল, সিটিজেনশিপ হয়ে গেল। তো এই যে ইঞ্জিনিয়ারিং কোর্সের একটু কম্পিটিশন হাই, এটা বলার কারণ হলো কারণ বিভিন্ন দেশ থেকে প্রফেসর ম্যানেজ করা ঝামেলাতে না যেয়ে ওরা এই ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে অ্যাপ্লাই করে। এখানে তো প্রফেসর ম্যানেজ করার কিছু নাই। যতটা অ্যাপ্লিকেশন পড়ে, ওদের যতটা সিট থাকে হাই সিজিপিএ দেখে, মানে ওইখানে কাট অফ সেট করে আর কি এই হাই সিজিপিএ এর। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি, রিসার্চ বেস প্রোগ্রামের জন্য সিজিপিএ ডাজেন্ট ম্যাটার। কারণ একজন রিসার্চ করতে চায়, রিসার্চ করার জন্য তার রিসার্চ ক্যাপাবিলিটি কেমন আছে, সেটা তার পাবলিকেশন সংখ্যা কত, এগুলো একটা ম্যাটার। আহ, তো একটা কোশ্চেন উঠছে, সেটা হচ্ছে যে আপনি বললেন যে বাইরে কাজ করতে পারবে, তো অন অন ক্যাম্পাস জব এবং ক্যাম্পাসের বাইরে জব, এটার কি আমেরিকাতে আমার জানা মতে F1 ভিসাতে থাকা অবস্থায় কেউ বাইরে বাইরে কোনো জব করতে পারবে না, এমনকি অন ক্যাম্পাস জব বলতে তো টিএ আর এগুলোতেই বোঝায়। আর আরো না, কিছু জব আছে। এইখানে এই কানাডাতে লোকজন আসার আর একটা বড় কারণ হলো এইখানে স্টাডি পারমিট, স্টাডি পারমিটেই সে উইকলি 20 আওয়ার্স, যদি সে ফুল টাইম স্টুডেন্ট হয়, উইকলি 20 আওয়ার্স সে এনিহোয়ার ইন দ্য কান্ট্রি সে জব করতে পারবে। এবং ইউএসএ থেকে আরেকটা সবচেয়ে বড় ডিফারেন্স যেটা এই দেশে আসার, এই দেশে যদি কারোর সে একজন আসলো, তার ওয়াইফকে নিয়ে আসলো, ডিপেন্ডেন্ট নিয়ে আসলো, তো ইউএসএ তে ডিপেন্ডেন্ট জব করতে পারে না, কিন্তু এই দেশেতে ডিপেন্ডেন্ট ফুল টাইম জব করতে পারে। ও, এবং স্টুডেন্ট সে মিনিমাম 20 আওয়ার্স বাইরে জব করতে পারে, এবং সে ইউনিভার্সিটির মধ্যেও কাজ করতে পারে। এইখানে কানাডাতে আসার অন্যতম কারণ হলো এগুলোই, যে এইখানে কিছু ফ্লেক্সিবিলিটি আছে যেটা ইউএসএ দেয়নি। আর এইখানে আসলে এই ভিসার F1 F2 এই টাইপ গুলো কিছু নাই, সবার জন্য একটা হলো স্টাডি পারমিট, আর যদি কেউ ডিপেন্ডেন্ট আছে সে হলো ওয়ার্ক পারমিট নিয়ে আসে। ওয়ার্ক পারমিট মানে সে ওয়ার্কার, এখানে সে 24 আওয়ার জব করতে পারবে, বাট একটা সার্টেন যে 8 আওয়ার পার ডে, যে এই পরিমাণ সে প্রত্যেকদিন জব করতে পারবে। এই দেশে আসার ওইটা একটা বড় কারণ হিসেবে দেখা হয়, যে যাদের ফ্যামিলি আছে বা ছেলে মেয়ে আছে তাদের জন্য দেখা যায় স্টুডেন্ট হিসেবে যে টাকা দেয়, ওই টাকাতে লাইফ লিড করা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়।
তখন ওয়াইফ যদি জব করে তাহলে দেখা যাবে ওই সংসারে স্টুডেন্ট যত টাকা পায়, কারণ ওই যে যেটা বললাম আর কি, মিনিমাম $15 পার আওয়ার, এর কমে তো সে যে জবই করুক দিবে না, যেখানে জব করুক। আর পার্ট টাইম জব গুলো পাওয়াও সহজ। যেমন আমার ওয়াইফ এখানে আসার 8 দিন পরে সে জব পেয়েছে আর কি। তো কারণ এখানে ওই যেটা বললাম আর কি, লোকজন কম, 3 কোটি বা 3.5 কোটি লোকজন, এত বড় কান্ট্রি। তো এইসব কারণগুলো চিন্তা করে যাদের এখানে পার্মানেন্টলি থাকার ইচ্ছা তাদের জন্য আমি মনে করব যে অনেক ভালো সুযোগ। তো এই, যদি কারোর মনে হয় যে আমি এই দেশেই চলে যাব, তাহলে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে অ্যাপ্লাই করাটা একটা ওয়ে। বাট ইঞ্জিনিয়ারিং এ একটু হাই সিজিপিএ, ওই যে বললাম কাট অফ দেখে আর কি, যে এতজন অ্যাপ্লিকেশন করলো, আমার দরকার হলো 20টা সিট, তো ম্যাক্সিমাম মানে হাই সিজিপিএ দেখে 20 জনকে নিয়ে নেওয়া। বাট এইরকম এমএসসি তে বা পিএইচডি তে ভর্তি হওয়ার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া ইউনিভার্সিটি গুলোতে সম্ভবত 3। কিছু কিছু এটা চেক করতে হবে, কারণ ইউনিভার্সিটি ওয়াইজ এটা ভ্যারি করে। বিভিন্ন ইউনিভার্সিটিতে কাট অফ যে কত মিনিমাম সিজিপিএ থাকতে হবে, বাট এইখানে আসার পরে একটা সিজিপিএ বাইন্ডিংস থাকে। যেমন আমি এখানে আসার পরে কোর্স যেগুলো করেছি সেখানে কোর্সগুলোর একটা মিনিমাম সিজিপিএ ছিল, যে আমি 3.3 এর নিচে যদি পাই তাহলে আমি যে স্কলারশিপ পাচ্ছি এটা বন্ধ হয়ে যাবে, এটা প্রফেসর চাইলেও আমাকে আর দিতে পারবে না। তো এখানে আসলে 3.3 পাওয়াটা কি বলবো মামুলি ব্যাপার, আমাদের দেশেই বরং ডিগ্রি তো মানে সিজিপিএ তোলাটা কঠিন, কারণ আমরা টিচাররাই সবই করি, তো আর এখানে টিএরা করে। তো এখানে আমার যেটা মনে হয় ইভালুয়েশনটা অনেক বেশি ভালো করে করতে হয়, কারণ একটা ল্যাব রিপোর্ট যদি মার্কিং করা হয় তাহলে সে ল্যাব রিপোর্টে প্রত্যেকটারে 100 স্কেলে করা হয়। আমাদের দেশে আমরা অনেকটা ফ্লেক্সিবল ভাবেই মার্কিং করি, কিন্তু এইখানে যে স্ট্যান্ডার্ড মার্কিং প্রসিডিওর আছে, যে একজন খাতায় কিছু লিখলোই, যে সে একটা ফর্মুলা লিখছে, তার জন্য কত পার্সেন্ট মার্ক পাবে এটা স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া থাকে প্রফেসর থেকে। তো আমার মনে হয় এখানে সিজিপিএ তোলাটা সহজ আমাদের দেশ থেকে। আর কি জানি কোশ্চেন, আর কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? হ্যাঁ, না এই রিলেটেড নাই। একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর কোন কোন প্রোগ্রামগুলো বেশি পপুলার কানাডাতে, বা কোন কোন প্রোগ্রামে চান্স পাওয়াটা ইজি, প্রফেসর ম্যানেজ করা প্লাস অ্যাডমিশন পাওয়া। কানাডা আসলে অনেক বড় একটা কান্ট্রি, বাট নাম্বার অফ ইউনিভার্সিটি যদি চিন্তা করা হয়, এখানে 11টা প্রভিন্স আছে। নাম্বার অফ ইউনিভার্সিটির সংখ্যা আসলে ইউএস এর মতো অত বেশি না, যে হয়তো প্রত্যেকটা প্রভিন্সে 4-5টা করে আছে, বাট র্যাঙ্কিং ইউনিভার্সিটি যদি চিন্তা করা হয় যে ভালো র্যাঙ্ক বা সে 1000 র্যাঙ্কের মধ্যে ইউনিভার্সিটি, আমার যেটা মনে হয় যে 50টা মতো হবে আর কি। তো 50 ইউনিভার্সিটির মধ্যে এখানে 12 বা 15 ইউনিভার্সিটি আছে যেখানে ডিরেক্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নামে প্রোগ্রাম আছে, সে ইউনিভার্সিটি অফ টরন্টো, কনকর্ডিয়া ইউনিভার্সিটি, তারপরে ইউনিভার্সিটি অফ উইন্ডসর, ইউনিভার্সিটি অফ রেজিনা, এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে ডিরেক্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আছে। আবার আমি যেখানে ডালহৌসি, PhD করতেছি এখানে ডিরেক্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নামে নাই, বাট ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আছে। এখানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে যে কোর্সগুলো পড়ানো হয়, আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ হুবহু যে কোর্সগুলো পড়ানো হয় একই জিনিস পড়ানো হয়। আর আমার যেটা মনে হয় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং হলো একটা ব্রড ডিসিপ্লিন। ব্রড ডিসিপ্লিন মানে হলো সে এইখান থেকে যেটা করতে পারে যে কম্পিউটার রিলেটেড প্রোগ্রাম গুলো করতে পারে। যদিও চিন্তা করা হয় এটা আসলে, আমি যদি কম্পিউটার সায়েন্সে যে কাজ করতে চাই আমার জন্য চ্যালেঞ্জ, বাট কিছু একটা জায়গায় মিল আছে সবগুলো ইঞ্জিনিয়ারিং এ, যে একটা জায়গায় সে যদি অপটিমাইজেশন বলা হয়, তো আমি যে প্রফেসরের কাছে কাজ করতেছি, তো যখন ওই প্রফেসর আমাকে নক দিয়েছিল যে তুমি অ্যাপ্লাই করো, তখন তার বিস্তারিত জেনে দেখলাম যে সবই সে কাজ করে আছে রিনিউয়েবল এনার্জি নিয়ে। তো আমি আসার মূলত কারণ ছিল এখানে আরো 2 জন বুয়েটের টিচার ছিল, তারা আছে বুয়েট আইপির।
তো তাদের সাথে কথা বললাম তারা কি কাজ করে। তো উনি তারপরে আসার পরে আমার যখন প্রফেসরের সাথে মিট হয় তখন আমি বললাম, স্যার আপনি তো মেকানিক্যাল। তো উনি একটু মাইন্ড করেছিল আর কি, ঠিক আছে, যে মেকানিক্যাল আইপি বলতে আসলে রিসার্চে কিছু হয় না। তো ওনার তো উনি পরে বললো যে বুয়েট আইপি 2জন টিচার আছে, তুমি ওদের সাথে কথা বলো আর কি। তো আমি ওদের সাথে কথা বলে তখন উনি আমাকে যেটা বললো যে এই এই প্রফেসরের মানে স্টুডেন্ট সংখ্যা হলো 40 স্টুডেন্ট, তাহলে কত বড় রিসার্চ গ্রুপ। সে চিন্তা করা হয় ইউএফ এর মেকানিক্যালের সবচেয়ে বড় রিসার্চ গ্রুপ পরিচালনা করে। তো ওই 2জন আপুর সাথে বসে আমি রিসার্চ ঠিক করলাম আর কি। তো উনি মেইনলি আমাকে নিয়েছিল এখানে, তার কারণ হলো আমার মাস্টার্সের থিসিস, মানে অ্যাপ্লিকেশন করার আগে উনি আমার এমএসসি থিসিসটা দেখতে চেয়েছিল। থিসিসটা দেওয়ার পরে আমি মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশন নিয়ে কাজ করেছিলাম। ওনার ইচ্ছাই ছিল আমি এসে এখানে মাল্টি অবজেক্টিভ না মাল্টি প্রোডাক্ট অপটিমাইজেশন করব আর কি। মানে এনার, তো আমি আমার ঘটনা এটাই বললাম যে সবগুলো এভাবে ডিরেক্টলি যদি আমি চিন্তা করি যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রফেসরের কাছেই যাব, তাহলে এই সংখ্যাটা ইউএসএ তে অনেক বেশি, কানাডাতে সংখ্যা একটু কম, কিন্তু মেকানিক্যাল বা সিভিলের কিছু প্রফেসর আছে যারা এই অপটিমাইজেশন রিলেটেড বা সাপ্লাই চেইনের, অপটিমাইজেশন একটা ব্রড ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন যদি চিন্তা করা হয় যে ওয়ার্ল্ডের, আমার মনে হয় যে 50% ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আসলে কোনো না কোনো ভাবে অপটিমাইজেশনের সাথে রিলেটেড। তো সে অনেক জিনিস অপটিমাইজেশন করতেছে। তো আমার যেটা হয়েছে, আমি আগে যেটা করতাম এইখানে এসে অপটিমাইজেশন করতেছি, কিন্তু ওই যে বায়োমাস মডেলিং অ্যান্ড অপটিমাইজেশন, যে একটা পাওয়ার প্ল্যান্ট সেট করব, তার জন্য কোথায় সেট করব, কিভাবে সেট করব, তার জন্য কস্টটা মিনিমাম হবে। এবং আমার প্রফেসরের কাছে উনি আসলে মেকানিক্যাল, পিওর মেকানিক্যাল থেকে স্টুডেন্ট নিতে চায় না। ওনার কথা হলো পিওর মেকানিক্যালের ছাত্ররা ঠিক আছে মেশিন কিভাবে কাজ করে এটা ভালোভাবে জানে, কিন্তু ম্যানেজমেন্টের নলেজটা কম পিওর মেকানিক্যালের, কারণ ওরাও সবসময় এই যে পাওয়ার প্ল্যান্ট বা এই টাইপের মেশিনারি এগুলো নিয়েই বেশি ব্যস্ত থাকে। ওই জন্য ওনার পছন্দ হলো মেকানিক্যাল না, আইপির স্টুডেন্টই আসলে ভালো ম্যানেজমেন্টের কাজ করতে পারে। তো আমি যেটা বলবো, এখন একটা ক্রিটিক্যাল টাইম, আসলে ক্রিটিক্যাল টাইম হলো ম্যাক্সিমাম ফান্ডিং এজেন্সি গুলোই আসলে 2-1 বছরের রেস্ট চাইছে। কারণ ওয়ার্ল্ড যে ডিপ্রেশনে গেছে, যে ইকোনমিক ডিপ্রেশন যেটা, এই ইকোনমিক অবস্থা থেকে অ্যাটলিস্ট আমার মনে হয় 1 বছর সময় লাগবে এখানে ওভারকাম করতে। কারণ এখন গভর্নমেন্ট যে ফান্ড গুলো দিত, যে আমার প্রফেসরের কাছে গভর্নমেন্ট ফান্ডিংস গুলো ছিল, গভর্নমেন্ট ফান্ডিং গুলোকে ঘোরায় এখন মেডিকেল রিসার্চের দিকে নিয়ে গেছে। মানে যুগের যেটা চাহিদা, কারণ এখন ভ্যাকসিন তৈরি করার দরকার, যে মানুষ আগে বাঁচাতে হবে তারপরে না অন্য কিছু। তো এই জন্য কিছু কিছু ফিল্ডে হয়তো প্রফেসরের কাছে এখন ফান্ড কমে আছে, প্রফেসরদের কাছে রেসপন্স পাওয়ার রেটও কমে যাবে আর কি। এটাই বাস্তবতা, এটা স্বীকার করতে হবে। শুধু কানাডাতে না, ইউএসএ তেও বা অন্যান্য দেশগুলোতে, গোটা ওয়ার্ল্ড যেহেতু একই রকম ভাবে চলতেছে। তো এখন যেটা করতে হবে, প্রফেসরদের কাছ থেকে ইমেল করতে হবে আমার শর্ত অনুযায়ী, যে প্রত্যেক 1 মাসে একবার করে আমার পছন্দের প্রফেসরকে ইমেল দেওয়া। তো আমি টিএ করাচ্ছি এখানে, টিএ করার সুবাদে একজন প্রফেসরের সাথে খুব আমার ভালো সম্পর্ক, আমার নিজের প্রফেসর না, আমি টিএ করাই অন্য একজন প্রফেসরের। তো ওই প্রফেসরের রুমে মাঝে মাঝে যে বসি, তো প্রফেসর হলো, উনি আছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ওনার আন্ডারগ্র্যাড সবকিছু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এজন্য আমার সাথে একটু বেশি ম্যাচ করে, যে গল্প করতে ভালো লাগে। তো মাঝে মাঝে গল্প করি যে স্যার আপনাকে তো আমি মেইল দিয়েছি, উত্তর দেন নাই কেন, অ্যাটলিস্ট জানাইতে পারতেন যে নিবেন না। তো তারপরে উনি আমাকে মেইলটা খুলে দেখালো যে তুমি দেখো যে আমার প্রত্যেক দিনের মেইলের সংখ্যা হলো 200 থেকে 300। তো আমি জেনারেলি ওই মেইলগুলো চেক করি যখন আমার স্টুডেন্ট দরকার হয়, যে আমার কাছে ফান্ড আছে, একজন ছাত্র গ্রাজুয়েট হয়ে যাচ্ছে বা পিএইচডি ডিফেন্স দিয়ে যাচ্ছে, আর একজন ছাত্র দরকার, তখন আমি শুধুমাত্র চেক করি।
এখন জেনারেলি আমি যদি বছরে একবার মেল করে রেখে দিলাম, ও যখন চেক করলো তখন আমার মেইলের অবস্থানটা কোথায় থাকবে? আর এদের অত ধৈর্য থাকে না যে খুঁজতে খুঁজতে যে 10,000 ইমেল চেক করবে। তো এটা একটা বেস্ট ওয়ে, প্রত্যেক 1 মাসে অ্যাটলিস্ট প্রফেসরকে ইমেল করা, বা ওই যে মেইলটা প্রথমে দিয়েছিলাম ওইটারে একটা আবার রিপ্লাই দেওয়া যে স্যার আমি আপনার রেসপন্সের আশায় আছি। তো এটা করতে থাকলে আমার মনে হয় এদের রিসার্চ গ্রুপ অনেক বড়, তো এটা সবসময় স্টুডেন্ট নেবে। যেমন এই অবস্থার মধ্যেও আমার প্রফেসর 3 জন স্টুডেন্ট নিচ্ছেন, যে একজন বুয়েট থেকে নিচ্ছে আর 2 জন হলো। তবে এইখানেও আবার কিছু শর্ত এরা খুব মেনটেন করার কারণ আছে। মানে এরা বুয়েটকে খুব বেশি প্রিফারেন্স দেয়। তার কারণ হলো বুয়েটের আগের স্টুডেন্ট গুলোর পারফরমেন্স অনেক ভালো। ওদের পারফরমেন্স ভালো থাকলে জেনারেলি সাধারণত যার পারফরমেন্স ভালো তাকে বলে যে তুমি তোমার ইউনিভার্সিটির একজনকে এনে দাও। মানে এইভাবেই চলে আসতেছে। আর বুয়েট তো সেই এখানে পড়াশোনা শুরু করছে কত বছর, অনেক বছর আগে। আমার মেকানিক্যালে আমি হচ্ছে ফার্স্ট রুয়েট থেকে আসা, এর আগে সবই হচ্ছে বুয়েটের। তো এইটা আস্তে আস্তে এই ট্রেন্ডটা চালু হচ্ছে, এখন বুয়েট কুয়েট বা বিজ্ঞান প্রযুক্তিগুলো থেকেও আসতেছে এই সংখ্যাগুলো। একবার ট্রেন্ডটা শুরু হয়ে গেলে তখন সব ইউনিভার্সিটি গুলো থেকে। আর এদের আইডিয়া গুলো খুব কম। আমি একবার কনকর্ডিয়া ইউনিভার্সিটির এক প্রফেসরের সাথে স্কাইপিতে ভাইবা দিচ্ছিলাম, তখন উনি আমাকে বলতেছে তুমি কি বুয়েট থেকে পড়েছ? তো এদের আইডিয়া, বাংলাদেশ তো অনেক ছোট একটা কান্ট্রি, তো ভালো ইউনিভার্সিটি থাকলে একটাই আছে, মানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যদি বের হয় তাহলে শুধু বুয়েট থেকেই বের হয়। বাকি ইউনিভার্সিটি গুলো থেকে যে ইঞ্জিনিয়ার বের হচ্ছে এই আইডিয়াটাও অনেক প্রফেসরের কম। আহ, ভাইয়ের কথা মাসুম, অনুযায়ী হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বলেন স্যার। আচ্ছা, আমি এই বিষয়ে আমি একটু অ্যাড করতে যাচ্ছি। মানে প্রফেসর ইমেল করা, তারপরে হচ্ছে তোমার প্রফেসরকে কনভিন্স করার জন্য, বা তারা ইমেল দেখবে কি দেখবে না, আহ, এই সবগুলো হচ্ছে ডিপেন্ডস করে হচ্ছে তোমার, তুমি বললে যে ফ্রিকোয়েন্টলি মেল করা এরকম। আমারও এখানে একটা সুযোগ হয়েছিল আর কি। আমার এখানে ইন্ডিয়ান আইআইটি থেকে গ্র্যাজুয়েট, এবং সে বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ারিং হয়ে সে অপটিমাইজেশন নিয়ে কাজ করে, এবং সে হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি এমডিও নিয়ে কাজ করে, মাল্টিডিসিপ্লিনারি অপটিমাইজেশন। সে এখানে অনেক সে বুয়েট টিয়ান তার আন্ডারে কাজ করে। সে নর্মালি বুয়েটকে প্রিফার করে এখানেও। তো আহ, পরবর্তীতে যখন রুয়েট নেওয়া শুরু করছিল, মানে বাই চান্স কেউ ঢুকে গেছে গ্রুপে, তারপর থেকে তার রেপুটেশনটাও আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে। পরে এখন রুয়েটের অবস্থানটা বিশেষ করে আমাদের ইউএনএসডব্লিউ তে অনেকটাই রিকগনাইজড। এখন রুয়েট বললে যে আসলে যে কোথা থেকে আসছে, মানে এটা আর বলা লাগে না। মানে তারা জানে যে বাংলাদেশে রুয়েট বলতে আর একটা প্রতিষ্ঠান আছে, এবং হচ্ছে বুয়েটের একটা প্রতিষ্ঠান। তো আহ, আমি যেটা বলতে চাচ্ছি, শুধুমাত্র এই রেপুটেশন গুলো হচ্ছে আপনা আপনি হয় না। তুমি জব সেক্টরে যদি বলো, সেগুলো কিন্তু এই আমাদের গ্রাজুয়েট যেখানে যাচ্ছে তাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে, আমাদের জুনিয়রের পারফরমেন্স গুলো ডিপেন্ড করে। আমি এই যে কিছুদিন আগে হচ্ছে ক্যারিয়ার আড্ডায় আমি দেখছিলাম যে জব সুইচিং এর ব্যাপারটাও আসছিল। ফ্রিকোয়েন্টলি জব সুইচ করি, বা আমরা যে একটা কোম্পানিতে জয়েন করলাম, দেখা যাচ্ছে কাউকে কিছু না বলে বা ফর্মালি না ইনফর্মালি আমরা সুইচ করে চলে যাই, বা ম্যানেজমেন্টকে জানানোরও প্রয়োজন বোধ করি না। এরকম কেস ঘটে, অনেকেরই সাথেই ঘটে। সবার সব ইউনিভার্সিটির কয়েকজন ছেলে মেয়ে এইসব কাজগুলো করে। এইগুলো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যেরকম জব লাইফে সেরকম হচ্ছে ইউনিভার্সিটির ক্ষেত্রেও একটা ইম্প্যাক্ট পড়ে। দেখা যাচ্ছে অনেক সামহাও সে এই স্কলারশিপ ম্যানেজ করে আসলো। আসার পর হচ্ছে দেখা যাচ্ছে প্রপোজার একদিকে কাজ করতে বলে,
সে হয়তো সেই দেখে ইন্টারেস্ট না। কারণ হচ্ছে তুমি যে ফিল্ডে কাজ করতে চাও সেই ফিল্ডে তুমি ইমেল করলে প্রফেসর সামহাও তোমাকে রাজি হয়ে নিয়ে নিছে, তুমি আসার পর যে তুমি ওই ফিল্ডে বা ওই রিসার্চ টপিকেই কাজ করবে এটা কিন্তু আশা করা ঠিক না। কারণ হচ্ছে সবারই দেখা যাচ্ছে রিসার্চ টপিকসটা চেঞ্জ হয়ে যায়। এখন তুমি দেখা যাচ্ছে এমন একটা রিসার্চ টপিকে বা রিসার্চ প্রজেক্টে কাজ করাতে চাচ্ছে সুপারভাইজার, সেটা তোমার ইন্টারেস্ট নাই বা তুমি ওই ব্যাপারে তোমার স্কিল নাই বা বিভিন্ন কারণে তুমি হয়তো ডাইভার্ট হতে যাচ্ছ বা তুমি চাচ্ছ না ওই প্রজেক্টে কাজ করতে, সেক্ষেত্রে তোমার সুপারভাইজার এবং হচ্ছে স্টুডেন্টের মধ্যে একটা হচ্ছে ডিস্টেন্স তৈরি হয়ে যায়, বুঝছো? এই ডিস্টেন্সের কারণে কিন্তু রেপুটেশনটাও যেমন নষ্ট হয়, প্লাস হচ্ছে দেখা যাচ্ছে কিছুদিন পর সুপারভাইজারকে অন্য সুপারভাইজারের কে নিতে হয়, সুইচ করতে হয়। দেখা যাচ্ছে পিএইচডি প্রোগ্রামে আসছে, এরকমও হয় যে দেখা যাচ্ছে তাকে মাস্টার্স প্রোগ্রাম দিয়ে তাকে বিদায় করে দিচ্ছে, বুঝছো? এইসব রিপুটেশনও একটা ফ্যাক্ট। সেজন্য হচ্ছে আমি জুনিয়রদের কাছে বলবো যারা হচ্ছে এখন থেকে রিসার্চের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে, তাদের রিসার্চের যে টপিকসটা ঠিক করবে বা যে সুপারভাইজার যাচ্ছে, শুধুমাত্র একটা সুপারভাইজার যে কাজ করতেছে তাদের একটা প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা গ্রুপ থাকে একটা, দেখা যাচ্ছে মাসুম যেটা বললো, মাসুম যে গ্রুপে কাজ করছে তার একটা কানাডার মধ্যে একটা বড় গ্রুপ, সে সেরকমই হচ্ছে প্রত্যেক ইউনিভার্সিটি দেখবে যে একটা প্রফেসরের আন্ডারে আর অনেকগুলো লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাদের মিলে একটা গ্রুপ থাকে। তাদের শুধুমাত্র এখন যখন একটা প্রফেসরকে প্রোফাইল দেখবা তখন তার আশপাশে ওই গ্রুপে কারা কারা কাজ করছে, কি ধরনের কাজ করতেছে, কোন দিকে তাদের ডিরেকশন, এগুলো সম্পর্কেও একটু ধারণা নেওয়া। কারণ আমি যখন কাউকে মেল করব শুধুমাত্র তার প্রোফাইল দেখে যদি দেখি, দেখা যাচ্ছে তার একটা পেপার সাপ্লাই চেইন নিয়ে কাজ করা আছে, সাপোজ লিখা আছে, আর আমি ওইটাই একটা পেপার দেখে আমি ধরে নিলাম যে সে সাপ্লাই চেইন নিয়ে কাজ করে, আমি যে সাপ্লাই চেইন নিয়েই কাজ করব, এটাও ভাবার কোনো কারণ নেই। এসে দেখা যাচ্ছে তোমাকে মেশিন লার্নিং এনে বলছে না আমি 15 সালে এই কাজ করতাম, আমি 18 সালে এই কাজ করতাম, আমি 20 সালে এসে আমি এদিকে ফোকাস করছি, অতএব আমি ওই কাজ তোমাকে করাবো না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সেজন্য হচ্ছে মেল করার ক্ষেত্রেও একটা এটাও একটা ভালো জিনিস যে তুমি যখন গ্রুপটার সম্পর্কে জানবে ওরা কোন ধরনের কাজ করতেছে সেই সম্পর্কে যদি তুমি স্পেসিফিক আকারে যদি মেল করতে পারো, তাহলে সুপারভাইজারও কনভিন্স দ্রুত হবে। তুমি যদি একদম জেনারেল একটা ফরম্যাট লিখে রাখছো ইমেলের, যে জাস্ট খালি টপিকসটা চেঞ্জ করলা, সুপারভাইজারের দেওয়ার এক্স এর জায়গায় ওয়াই দিয়ে তুমি যদি মেল করতে থাকো, এই জেনারেল ফরম্যাট আসলে খুব প্রয়োজন না হলে কোনো প্রফেসরই তোমাকে ইমেল ব্যাক করবে না। দেখা যাচ্ছে তার খুবই দরকার না হলে সে কখনোই এই ধরনের মেলকে দেখবে না। তারা খুঁজতে চায় যে আমার সম্পর্কে সে কতটুকু আগ্রহী। তার সে যদি বুঝতে পারে যে না, সে ছেলেটা অন্তত আমার প্রোফাইল নিয়ে একটু ঘাটাঘাটি করছে, তাহলে সে খুশি হয় আর কি। মানে সব জায়গাতেই তোমাকে খুশি করতে হবে, কনভিন্স করার। তো এজন্য আর কি শুধুমাত্র সুপারভাইজারেরকেই প্রোফাইল না দেখে গ্রুপ প্রোফাইলটা দেখা এবং হচ্ছে যাকে মেল করবে তাকে স্পেসিফিক করে তার পটানোর জন্য যে মেল করা, তোমার নিজের যা আছে সেগুলোর সাথে ম্যাচ করা, এটা তো সবাই করে। দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে যেরকম কানাডাতে অনেকে যাওয়ার আগ্রহী আছে, সবাই তার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ জব করার জন্য যাবে না, রিসার্চ করার জন্য যাবে না। এক একজনের উদ্দেশ্য এক এক রকম। এক একজন দেখা যাচ্ছে জাস্ট খালি আমাকে এন্ট্রি করলেই হবে, আমি তারপর পিএইচডি পাই আর না পাই আমার দরকার নেই, আমি জব করব, এরকম উদ্দেশ্য তো অনেকে থাকে। তো যাই হোক, তোমার যদি উদ্দেশ্য পিএইচডি না করাও হয়, তাও তো তোমাকে যাওয়ার জন্য যে কাউকে ম্যানেজ করতে হবে। তো এই ম্যানেজ করার জন্য হলেও তুমি ওই সুপারভাইজার বা প্রফেসর যে রিসার্চ টপিকস এটার সাথে তোমার ম্যাচ করার জন্য এদিকেই যাওয়া দরকার। তোমার যেটাতে স্ট্রেংথ নাই তুমি তাকে কিভাবে পটাবা
সাপোজ তোমার কোনো রিসার্চ কোর্সও, মাস্টার্সের থিসিস কোর্সও একটা, তারপর তোমার কোনো পাবলিকেশন নাই, তাহলে তোমাকে কনভিন্স করবে কোন টপিকসে? তুমি যদি বলো যে না আমি সাপ্লাই চেইন নিয়ে কাজ করতে চাই, তাহলে সাপ্লাই চেইনে তুমি রিসার্চ করবা কি করবা না, তার প্রুফ তো থাকতে হবে তুমি কি করবা বা তুমি কি করছো আপাতত। কোনো সুপারভাইজারই চায় না যে হচ্ছে একটা স্টুডেন্ট নিলাম যে কিছুই জানে না। সে সব সুপারভাইজারই চায় তার যতগুলো অ্যাভেলেবল অপশন আছে তার মধ্যে বেস্টটা চুজ করতে, কারণ তারকেও তার কাজ করতে হবে, তার রেপুটেশন সেও চিন্তা করবে। যেরকম আমরাও যেরকম সব ভালো ইউনিভার্সিটি খুঁজি, যে দেখা যাচ্ছে কানাডায় যাব, ইউএসএ যাব, এরকম সুপারভাইজারও কিন্তু হচ্ছে সবসময় খোঁজে হচ্ছে কোন স্টুডেন্টটা দিয়ে আমাকে কাজ হবে। ও কিন্তু বেস্টটাই খুঁজে নিতে চাইবে, আর বেস্ট যদি হতে চাও সেক্ষেত্রে তোমাকে তো সুপারভাইজারকেও কনভিন্স করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই প্রোগ্রামটা শুরু করেছিলাম যে যাতে সবাই হায়ার স্টাডির জন্য মোটিভেট হয়, এবং যে মাসুম ভাই যে ট্রেন্ডের কথা বললো যে আমরা শুধু বুয়েট, আহ, ওরা শুধু বুয়েটের স্টুডেন্টকেই চেনে বা এখন রুয়েট চিনছে বা অন্যান্য ইউনিভার্সিটিকেও চিনছে। তো আমরা আশা রাখবো অচিরেই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগকেও চিনবে। তো মাসুম ভাইয়ের কাছে আমার নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে যে সবারই ইচ্ছা থাকে যে পড়ালেখা শেষ তার মাস্টার্স কমপ্লিট করে হোক বা পিএইচডি কমপ্লিট করে হোক। যদি মাস্টার্স কমপ্লিট করে হয় তাহলে কোনো কোম্পানি জব, বা পিএইচডি কমপ্লিট করে হোক তো সেই ক্ষেত্রে অবশ্যই টিনিয়র ট্র্যাক বা ফ্যাকাল্টি পজিশন খুঁজবে। তো এই ওভারঅল ইমিগ্রেশন প্রসেস সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন। হ্যাঁ, আমি এই তরুণদার সাথে একটু মিলাই যে আমি যখন এই কানাডাতে ইমেল করতাম, এক একটা প্রফেসরের আন্ডারে এক একটা ওয়েবসাইট, এবং এক একটা প্রফেসরের রিকোয়ারমেন্ট এক এক রকম। যে শুধু এক জায়গায় ইমেল করলাম বা সিভি পাঠালাম এটাই এনাফ না। একজন প্রফেসর স্পেসিফিক করে লিখে দিয়েছে যে তোমাকে সিভি পাঠাতে হবে, তুমি কিভাবে আমার রিসার্চের সাথে অ্যালাইন্ড এটা লিখে এক পেজ পাঠাও আর কি। তো এই যেটা আছে আর কি, সবগুলো মিলায়ে আসলে একজন প্রফেসরকে মেল করতে হবে সে কি চায়। সবকিছু মিলায়ে যদি এখন আমি যদি এটা বলতে পারি যে আমার রিসার্চ, কখনোই প্রফেসর এটাতে খুশি হয় না যে তোমার রিসার্চের সাথে আমি অ্যালাইন্ড। এইটা না, যদি এটা বলতে পারে যে তোমার এবং আমার দুইজনের রিসার্চ একই জায়গায় অ্যালাইন্ড এই জায়গাতে, মানে কোথায় যে দুইজনের রিসার্চ এক জায়গায় অ্যালাইন্ড হয়েছে সেই জায়গাটায় যদি তার ইন্টারেস্ট থাকে, ম্যাক্সিমাম প্রফেসরই এইটা লেখা থাকে যে তুমি কিভাবে আমার রিসার্চের সাথে অ্যালাইন্ড বা তোমার রিসার্চ আমার সাথে কিভাবে অ্যালাইন্ড এটা লিখে আমাকে পাঠাও, যেটাকে আমরা সংক্ষেপে এসওপি বলা হয় আর কি। ওই এসওপি দিয়েও পাঠাতে হয়। এখন আমরা যেটা করি আর কি, বাংলাদেশ থেকে একটা এসওপি হয়তো লেখা থাকে যে গদবাঁধা কিছু নিয়ম কথাবার্তা, ওই এসওপিটা সবাইকেই দিয়ে দেই। বা এজন্য কারো যদি স্পেসিফিক ফিল্ড থাকে যে আমি সাপ্লাই চেইনের এই টপিকটা নিয়ে কাজ করতে চাই, সেই টপিকের একটা রিসার্চ প্রপোজাল রেডি করা। আমি কানাডাতে আল্লাহ রিসার্চ 3-4টা প্রফেসর আমাকে নিতে চেয়েছিল। তো কোনো প্রফেসরই এইরকম না যে ইমেল করলাম সাথে সাথে আমাকে নিতে চাইলো। প্রত্যেকটা প্রফেসরের কিছু ক্রাইটেরিয়া থাকে যে এতগুলো পয়েন্ট মিলায় তুমি একটা রিসার্চ প্রপোজাল লেখো, বা কম করে হলেও একটা এসওপি লেখো, লিখে আমাকে পাঠাও। আমি দেখতে চাই যে তুমি কোথায় কোন রিসার্চের সাথে বা কিভাবে অ্যালাইন্ড। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে ইমেল করার সময়। আর আরেকটা হলো ইমিগ্রেশন বা এই দেশে জব পাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা কেমন। ইমিগ্রেশন প্রসিডিওর আমার জানা মতে এখন পর্যন্ত কানাডাতে ইমিগ্রেশন প্রসিডিওর আসলে অন্যান্য অনেক দেশের তুলনায় খুব সহজ। একটা প্রধান কারণ হলো এখানে পপুলেশন খুবই কম, ওয়েদারটা শীতের সময় মানে ফ্রিজিং টেম্পারেচার এখানে। এইটার জন্য লোকজন, এইটার জন্য একটা সুযোগ বলা চলে। আমার এক বড় ভাই আছে এখানে, ও প্রায় বলে যে এই শীত আছে বলেই আমাকে এখানে থাকতে দিয়েছে।
এখানে যদি আমাদের দেশের মতো সুন্দর টেম্পারেচার হতো বা সুন্দর আবহাওয়া হতো তাহলে কখনোই আমাকে এখানে রাখতো না। তো এটাকে নেগেটিভ না পজিটিভ দিকেই সে চিন্তা করে। আমার এটা ভালো লাগে যে শীত আছে বলেই সে কানাডা এখানে থাকতে দিচ্ছে। তো এইখানে থাকার প্রসিডিওর বা ওয়াইফের জব পাওয়া, ডিপেন্ডেন্টের জব পাওয়া, এগুলোর ক্ষেত্রে খুবই সহজ, ফ্লেক্সিবল কানাডা। আবার স্টুডেন্ট যদি বাইরে কাজ করতে চায়, সে ফুল টাইম স্টুডেন্ট 20 আওয়ার, এই আওয়ারটা আবার এই কোভিড এর জন্য বাড়াই দিয়েছে, যে 20 আওয়ারের বেশিও কেউ চাইলে কাজ করতে পারবে। তো এই যে সুযোগ সুবিধা এগুলোতেই আছে। আর জব পাওয়ার ক্ষেত্রে এখানে মাস্টার্স করার ক্ষেত্রে প্রোগ্রাম লেন্থ যদি 1 বছর বা বেশি হয়, জেনারেলি এমএসসি প্রোগ্রামগুলো 2 বছরের, 1 বছরের বেশি কোনো প্রোগ্রাম যদি কেউ কমপ্লিট করে তাহলে সে 3 বছর সুযোগ পায়, যে আমার ডিগ্রি আজকে কমপ্লিট হলো, সে ফার্দার 3 ইয়ার্স এখানে থাকার সুযোগ পায় জব খুঁজে নেওয়ার জন্য। আর জব পাইলে তো তাকে কেউ বলবে না যে তুমি কানাডা ছেড়ে চলে যাও। আর জবের ক্ষেত্রে এখানে যেটা আছে, এখানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং রিলেটেড জবের একটা অপরচুনিটি আছে, ভালোই অপরচুনিটি বলা চলে। আর এখানে ইঞ্জিনিয়ারদের অ্যালবার্টা যদি চিন্তা করি, আসলে এটা রিজিয়ন অনুযায়ী ভ্যারিয়েশন আসে। যদি টরন্টোর কথা চিন্তা করা হয়, তো টরন্টোতে মানে সিএসসি ব্যাকগ্রাউন্ড বা ডাটা সায়েন্স এই রিলেটেড লোকজনের চাকরি একটু বেশি। আবার যদি এইখানে চিন্তা করা হয় যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা এই রিলেটেড, আলবার্টাটা পুরাটা হলো অয়েল অ্যান্ড গ্যাস। এটা তো প্রাকৃতিক ভাবেই এগুলো পেয়েছে, তো এখন এইগুলো কাজ হলো এগুলো তুলতে হবে, তুলে প্রসেসিং করে বিক্রি করতে হবে। তো এই রিলেটেড কাজ এখানে সবচেয়ে বেশি হয়। তবে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট যদি হয়, যে যেমন আমি উদাহরণ হিসেবে বুয়েটের যে একজন আপু এখান থেকে পাশ করে, উনি এনার্জি কমিশনের এখানে একটা গভর্নমেন্ট জব করতেছে। আরো দেখছি অনেকেই এখানে গভর্নমেন্ট জবের জন্যই ম্যাক্সিমাম ট্রাই করে। আর ফ্যাকাল্টি পজিশন যেটা বললাম, পিএইচডি করে ফ্যাকাল্টি পজিশন হওয়ার জন্য আসলে সব দেশে যেমন হয়, এখানে কম্পিটিশনটা অনেক বেশি। কম্পিটিশন বেশি মানে আমার ওই মানের প্রোফাইল থাকতে হবে যে ফ্যাকাল্টি পজিশন আমাদের দেশের মতো সহজ না, যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই আমি ফ্যাকাল্টি হয়ে গেলাম। এই দেশের ক্রাইটেরিয়া গুলো হলো রিসার্চ বেসড প্রোগ্রামের জন্য রিসার্চ, যে কয়টা সাইটেশন আছে, কয়টা পাবলিকেশন আছে, সেই পাবলিকেশন গুলো কোন জার্নালে পাবলিশ করেছি, ইম্প্যাক্ট ফ্যাক্টর কেমন আছে, তার পড়ানোর স্কিল কেমন, সবকিছু চিন্তা ভাবনা করেই নেওয়া হয়। আর আমাদের যেমন রুয়েটের চিন্তা হলো প্রত্যেক বছর ফার্স্ট সেকেন্ড থার্ড দু একজন করে নিবে আর কি। এই দেশে এরকম কোনো রুলস নাই যে প্রত্যেক বছরই নিতে হবে, হয়তো 5 বছর পরে 2জনকে নিল। মানে চিন্তা করা হয় ফ্যাকাল্টি পজিশন গুলো অনেকটা লাকের উপরে ডিপেন্ড করে, যে আমি যখন বের হয়েছি তখন মানে আমাদের দেশে কি হয় যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার থেকে বের হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার একজনকে নিলেই হলো। বাট এই দেশে আবার ওই রকম না, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর কোন পার্টটাতে সে এক্সপার্ট, সেই পার্টের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দরকার। তো আমার সাথে ওই রিসার্চ অ্যালাইন কিনা, এগুলো সবগুলো মিলে আছে ফ্যাকাল্টি পজিশনটা ডিপেন্ড করে। তো চিন্তা করা হয় পিএইচডি করে ফ্যাকাল্টি পজিশন পাওয়াটা একটা ডিফিকাল্ট কানাডাতে। তবে একটা বড় সুযোগ হলো কারো যদি এই দেশ থেকে ডিগ্রি নিতে পারে, তবে সে গোটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারে। এরকম অনেক উদাহরণ আছে যে এই দেশ থেকে ডিগ্রি নিয়ে সে মিডিল ইস্ট বা ইউরোপের কান্ট্রিগুলোতে সহজে, ইউরোপের কান্ট্রিগুলো খুব ভ্যালু দেয়, তো ওইগুলো কান্ট্রিতে চলে যেতে পারে, ইভেন এশিয়ার অনেক কান্ট্রিগুলোতে চলে যেতে পারে। ফ্যাকাল্টি যদি কারোর হতেই হবে এরকম মানসিকতা থাকে, তবে সুযোগ আছে। হয়তো কানাডাতেই ভালো ইউনিভার্সিটিতে সে পাবে না, একটু নর্মাল র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যেতে হবে, কারণ কানাডাতেও অনেক টিচার আছে যারা বুয়েটিয়ান। এটা খুঁজলে পাওয়া যাবে আর কি, যদি খোঁজা হয়। ইউএফএ তে হ্যাঁ, আছে, কিন্তু হ্যাঁ, ওখানে যাই। রেজিনাতে এখন রেজিনাতে গেছে রাজু স্যার, গোলাম কবির নাম। হ্যাঁ হ্যাঁ, রাজু গোলাম স্যার, বুয়েট। গোলাম উনি তো কবির। বুয়েট আইপির, রাইট? হ্যাঁ, বুয়েট রাখবে, হ্যাঁ। উনি কিন্তু কিভাবে একজন, ওনার প্রোফাইল যদি দেখো তাহলে ভালোভাবে বোঝা যায় যে একজন মানুষ কিভাবে ডাইভার্সিফাইড হয়। উনি বুয়েট আইপি থেকে পড়লো,
ইউবিসি সিভিল থেকে পড়লো, হ্যাঁ হ্যাঁ সিভিল থেকে পড়ে তারপরে উনি আবার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ফিল্ডে টিচার হয়েছে। তো আবার আমি একটা কথা বলতে পারি যে এক জায়গায় যদি নাই থাকে যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, সেখানে কি আমি অ্যাপ্লাই করব না? হ্যাঁ, অ্যাপ্লাই করার সুযোগ আছে। যেমন একটা আমি যে কাজ করি এই কাজের সাথে একজন প্রফেসরের কাজের খুব মিল আছে। তিনি হলো ইউবিসির উড সায়েন্স ডিপার্টমেন্টের। উড সায়েন্স, আমরা তো ইমাজিন করতে পারি না যে উড সায়েন্স ডিপার্টমেন্ট হতে পারে, সেই ডিপার্টমেন্টে আবার আইপি থাকতে পারে। ওই ডিপার্টমেন্টে ওই প্রফেসরের রিসার্চ গ্রুপের নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং রিসার্চ গ্রুপ, এবং তার রিসার্চ গ্রুপে যতজন কাজ করে সবাই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। এখন উড সায়েন্সে এসে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, ওইখানেও সে অপটিমাইজেশন করতেছে। এবং আমরা একটু আসলে বলতে গেলে আমরা একটু পিছায় আছি। পিছায় থাকা বলতে একজন আন্ডারগ্রাড স্টুডেন্টের যে মানের কাজ থাকা দরকার, বা আমাদের কিন্তু থিসিস করি কিন্তু ভালো মানের পাবলিকেশন থাকে না। কিন্তু ইরান থেকে যে ডিগ্রি করে, যদি কারোর সৌভাগ্য হয় একটু ইরানি ক্যান্ডিডেটদেরকে খুঁজে দেখলে বোঝা যাবে ওদের আসলে যারা রিসার্চ ব্যাকগ্রাউন্ডে আসতে চায় ওদের রিসার্চ প্রোফাইলটাই কিন্তু অনেক হাই। ওরা জানে আমরাও কিন্তু যে কাজ করি না তা না, আমরা কাজ করি কিন্তু আমাদের নলেজ গ্যাপটা একটু বেশি, যে আমি একটা কাজ করলাম আমাদের দেশের কোনো জার্নালে পাবলিশ করে দিলাম। আবার ওই কাজই দেখা যাবে যে ইরানের একটা ছেলে করছে, ও একটু ঘষা মাজা করে ওটাকে কি করছে এলসিবিআর এ পাবলিশ করছে। মানে কাজের কোয়ালিটি যে আকাশ পাতাল ডিফারেন্স এরকম কিছু না, মানে ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ করছে, চেঞ্জ করে সে এলসিবিআর এর মতো জায়গায় পাবলিশ করছে। এবং সে যদি তার যদি সাইটেশন কাউন্ট করা, আমাদের কোনো সাইটেশনই নাই, কারণ কে ফলো করে? মানে ভালো মানের জার্নাল ছাড়া কেউ তো, এই তরুণ দাদা আছে যারা বাইরে পিএইচডি করতেছে তারা জানে আর কি। এখন আমাদের দেশে যেসব পাবলিকেশন হয় আমরা কি কখনো ওইগুলো সাইটেশন দেই? আমরা দেই না। আমরা এলসিবিআর বা স্প্রিনজারে ভালো মানে পাবলিশ হয়েছে যে পেপারগুলো, সেইগুলোই সাইটেশন হিসেবে নিয়ে আসে। তো এটা একটু আমাদের দেশের কালচার বলবো না। এখন যেটা আমি করছি, আমার আন্ডারগ্রেডের কিছু ছাত্রের কাজকে ওদেরকে বলেছি যে ওরা নিজেরা পাবলিশ করবে না। আমি ইউএস এর 2টা ছাত্রের সাথে একটা জয়েন্টলি আমরা কাজ করার চিন্তা ভাবনা করেছি। তো মূলত আমার স্টুডেন্টেরই কাজ, আমি এবং ইউএস এর আরো 2-1 জন মিলে এটাকে প্রসেস করে ওটাকে একটু ঘষা মাজা করে এলসিবিআর বা স্প্রিনজারের ভালো পেপারে পাবলিশ করা। একটা আমি অলরেডি সাবমিট করেছি, যে আন্ডারগ্রেডের স্টুডেন্টের কাজ। ওদের মধ্যে একজন আছে, আন্ডারগ্রেডের যে প্রবলেমটা হয় যে রিসার্চ গ্রুপে একজন যদি দেশের বাইরে যেতে চায় দেখা যাবে আর একজন দেশেই থাকতে চায়। তো একজন পেপার লিখতে চাইলে আর একজন বাধা দেওয়ার মতো, যে পেপার লেখার দরকার নেই, কোনোভাবে থিসিসটা করে পার হয়ে যায়। তো এরকম অনেক ধরনের সমস্যা থাকে। এগুলো মিলে তো ওদের কাজ যদি একটু অ্যালাইন করে ভালো জায়গায় পাবলিশ করা যায় ছাত্রদের জন্যও ভালো। কারণ ওই যেটা বললাম আর কি, কানাডাতে তো জিআরই সিস্টেম খুব কম ইঞ্জিনিয়ারদের জন্য। তো এক্ষেত্রে যদি কারোর অল্টারনেটিভ থাকে, যে আমি ইম্প্যাক্ট ফ্যাক্টর 2-তে একটা জার্নাল পাবলিশ করেছি, ফার্স্ট অথর ছিলাম আমি আন্ডারগ্রেডের থিসিসটা, এইটা একটা অনেক বড়, যে কানাডাতে মানে জিআরইতে ভালো একটা যে 310 স্কোর করা, আর আমার ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর একটা জার্নাল আছে, এইটা প্রুভ করা আমার মনে হয় সেম। তখন সিজিপিএ কম থাকলেও তাকে সহজে নিয়ে নিবে, যে এই জায়গার মতো, মানে বাংলাদেশ থেকে সেই এলসিবিআর বা স্প্রিনজার এর মতো জায়গায় একটা পেপার পাবলিশ করছে, তার মানে ওকে আমি নিলে ও ভালো কাজ করবে। এই যে প্রুফটা আমি দিলাম, এটা থাকলে ভালো। হ্যাঁ, আর আমরা আমাদের অনুষ্ঠানের যে শেষ অংশ সেই দিকে চলে আসছি। সেটা হ্যাঁ হলো তাজিম, এখন আমি তো, হ্যাঁ শিওর দাদা হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে মাসুম যেটা ইরানিয়ান স্টুডেন্টদের যে উদাহরণটা দিল না, আমি এর সাথে আর একটু অ্যাড করতে চাই। আহ, এক্ষেত্রে কিন্তু ইরানিয়ান যেরকম এগিয়ে আছে, চাইনিজরাও কিন্তু ঠিক একইভাবে এগিয়ে আছে। ওরা যারা আছে আন্ডারগ্রেড করে
দেখা যাচ্ছে আন্ডারগ্রেড লেভেলে ওদের থিসিস থেকে তারা দুইটা মিনিমাম একটা পাবলিকেশন করে ফেলে। দেখা যাচ্ছে আমি কিছু এখানে চাইনিজ স্টুডেন্ট অ্যাপ্লাই করছে যারা আন্ডারগ্রেড করে মাস্টার্সে বা এতে আসছে, তারপরে তো দেখিয়েছে তাদের 3-4টা ভালো ভালো জায়গাতে পাবলিকেশন। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করি, তুমি বিএসসি লেভেলে থেকে কিভাবে তুমি 2টা বা 3টা পাবলিকেশন করতে পারো এরকম ভালো ভালো জায়গায়? তো যখন হচ্ছে কোনো সুপারভাইজার মাস্টার্স বা রিসার্চ হোক আর পিএইচডি হোক, এর মেন উদ্দেশ্য থাকে কিন্তু রিসার্চ করা। তো তোমাকে জিআরই হোক, এটা জিআরই আইএলটিএস এগুলো জাস্ট খালি হচ্ছে ক্রাইটেরিয়া, তুমি আসলে পারবা কিনা বা একটা জাস্ট কাট অফ পয়েন্টের মতো। জিআরই মানে মনে করো বিসিএস এর পিলি মানে যে এক্সামিনেশন হয় এই টাইপের। এখন হচ্ছে তুমি যদি রিসার্চ পেপার থাকে, এটা কিন্তু সবচেয়ে বড় প্রুফ যে তোমাকে দিয়ে কাজ হবে, বুঝছো? তো যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট আছে তারা অনেকেই মানে রিসার্চটাকে খুব হালকাভাবে নেয়। তার যথেষ্ট কারণ আছে, অনেকগুলো দেখা যাচ্ছে। এই কারণগুলো বাদেও নিজের উদ্যোগে যদি আম, বাইরে যারা আসার ইচ্ছা আছে বা বিভিন্ন আছে, তারা যেন একটু সচেতন হয় যে অন্তত স্কোপাস ইন্ডেক্স জার্নালে গুলো, হয়তো আমি ইলসভিয়ারে বলছি না, Q1 বলতেছি না, বাট অ্যাটলিস্ট টার্গেট থাকবে যেন স্কোপাস ইন্ডেক্স জার্নালে পাবলিশড হওয়ার জন্য। এটার সুবিধা হচ্ছে তুমি এই যে রিসার্চ একটা পাবলিকেশন যদি থাকে, তোমাকে প্রফেসরকে ইমেল করার সুবিধা হবে, কারণ তোমার কাছে প্রুফ আছে আমি এটা নিয়ে কাজ করছি এবং আপনার এটা কাজ আছে, আমি আপনার যদি আমাকে নেন তাহলে আমি এই কাজগুলো করতে পারবো। তখন তোমার একটা প্রুফ হিসেবে তুমি লিখতেও পারবা সিভিতে। আদারওয়াইজ কারণ তোমার কাছে লিখার কোনো কিছুই নেই, বুঝছো? আহ এটাই আর কি। তুমি তাজিম, তুমি পরবর্তী সেশনে যেতে পারো আর কি। আমি জাস্ট খালি আজিম ভাই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আইএলটিএস এর এই কোশ্চেনটা যাওয়ার আগে একটা কোশ্চেন ছিল, আচ্ছা। আমি মনে করি যে এই কোশ্চেনটা যদি আপনি নিয়ে নিতেন। একটা কোশ্চেন আছে দেখেন। হ্যাঁ আমাদের দীপ ও একটা কোশ্চেন করেছে, সেটা হচ্ছে কানাডায় এমবিএ এর সুযোগটা কেমন, আর এমবিএ করার জন্য কি জিম্যাট লাগে কিনা, আর ফান্ডিং অপরচুনিটি, জব অপরচুনিটি রিলেটেড টু এমবিএ, মানে টোটাল এমবিএ এর একটা কোশ্চেন ছিল যে এমবিএ এর অপরচুনিটি আছে কিনা, জিম্যাট লাগে কিনা, আর ফান্ডিং। আমি আসলে বিজনেস ফ্যাকাল্টিতে আইডিয়া খুবই কম, কারণ আমি কখনো ওই ফ্যাকাল্টিতে অ্যাপ্লাইও করিনি। তবে আমার জানা মতে জিম্যাট বা জিআরই যে কোনো একটা লাগবেই। আর জেনারেলি যেটা হয়, ওয়ার্ল্ড যেভাবে চলে, বিজনেস ফ্যাকাল্টিতে মানে ইঞ্জিনিয়াররা কম যেতে চায়। তার কারণ হলো বিজনেস ফ্যাকাল্টিতে জেনারেলি ফান্ডিং ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট। আমরা যদি প্র্যাকটিক্যাল ফিল্ডের কথা চিন্তা করি, যে ইঞ্জিনিয়ারিং হলো আসলে অ্যাপ্লাইড সায়েন্স, যে অ্যাপ্লিকেশন একটা, যেমন আমি এইখানে যেটা কাজ করতেছি, যে লোকাল গভর্নমেন্ট বা ফেডারেল গভর্নমেন্ট কি চায়, বা এখানে যে ইন্ডাস্ট্রি আছে, একজন ইন্ডাস্ট্রি যদি বলে যে আমি এটা চাই, তো এটা সাধারণত ইঞ্জিনিয়াররা বেশি সাপ্লাই দিতে পারে। এবং এইখানে ফাইন্যান্সটা হলো এরাই করে বেশি। তো এখন বিজনেস ফ্যাকাল্টি যে পায় না সেটা না। আমি যদি বিজনেস ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করি একজন ইঞ্জিনিয়ার, তাহলে কম্পিটিশনটা অনেক বেশি, কারণ বিজনেস ফ্যাকাল্টির নিজস্ব স্টুডেন্ট আছে, তারা অ্যাপ্লিকেশন করতেছে এবং আমি আবার অ্যাপ্লাই করতেছি। তো আমার ব্যক্তিগত সাজেশন হলো, কারো যদি মনে হয় যে আমি ম্যানেজমেন্ট রিলেটেড কাজ করব, তো বিজনেস ফ্যাকাল্টিতে সে যেতে পারে। তবে মানে ইঞ্জিনিয়ারিং এর তো ম্যানেজমেন্ট সাইডও আছে, যেমন আইপির যদি বলা হয়, আইপির মেজর একটা অংশ হলো ম্যানেজমেন্ট। তো এই ম্যানেজমেন্টে গেলে তার জন্য স্কলারশিপ পাওয়াটা আমার মনে হয় সহজ। আর যদি কেউ সেলফ ফান্ডে পড়তে চায় সেটা তো আলাদা জিনিস। আমি যেগুলো ম্যাক্সিমামই ফোকাস করেছি স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে, কোন জায়গায় পসিবিলিটি কেমন। আচ্ছা ঠিক মাসুম, আছে। হ্যাঁ তরুণ ভাই। স্টুডেন্টরা তো কোনো কমেন্ট টমেন্ট করছে না, বা এরা আসলে দেখে কিনা দেখে না সেটাও আমি জানি না। আহ, যাক, দাদা আমার যেটা প্রশ্ন তোমার কাছে, ম্যাক্সিমামই হচ্ছে দাদা ওই অফলাইনে থাকে আমাদের তো আচ্ছা, বাংলাদেশে, কিন্তু যেহেতু পরবর্তীতে এখন কোনো কমেন্ট টমেন্ট তো করতে দেখি না। যাক, আসলে হয় কি, আমি একটু এদেরও ক্লিয়ার অ্যাটেন্ডেন্স করি। নেওয়া দরকার, দেখা বুঝছো? যায় আসলে আমরা যে তোমরা যে সেশন গুলো করতেছো, ডেফিনেটলি এটা ভালো সেশন উদ্যোগ,
বাট এটার আলটিমেটলি আউটকাম কতজন ইফেক্টিভ হচ্ছে কি হচ্ছে না, দেখা যাচ্ছে তাপস এমনভাবে জায়গাটা নিয়ে নেছে, অন্য যে সেশনগুলো হওয়া দরকার সেগুলো সুযোগই দিচ্ছে না, এমনও হতে পারে। দেখা যাচ্ছে স্টুডেন্টরা বিরক্ত বোধ করতে পারছে যে আমরা চাই হচ্ছে ক্যারিয়ার নিয়ে সেমিনার হোক, কিন্তু এই তাপস ভাইয়া তাজিম স্যার এটা নিয়ে পড়ে আছে। না না, আমাদের কিন্তু ক্যারিয়ার নিয়ে চলতেছে। হ্যাঁ, এখানে আচ্ছা, গবেষণার কোনো আমি আমি শেষ নাই। জাস্ট এমনি জাস্ট ফান করার জন্য বললাম। হ্যাঁ স্যার, আমি স্যার আমি আপনাকে একটা ইনবক্সে মেসেজ করছি। এটা হচ্ছে আপনার কাছে লাস্টে রিকোয়েস্ট থাকবে, আমি ইনবক্সে আপনাকে দিচ্ছি। আচ্ছা, তরুণ না, দা, যে আরেকটা আমার জিনিস যেটা বলি। মনে হয় আমি একটু হ্যাঁ, ছাত্রদের মোটিভেট করাটা হলো টিচারদের দায়িত্ব, ঠিক আছে? আমরা যেমন রুয়েটের ক্ষেত্রে যেটা চিন্তা করি, আমাদের রুয়েটের অনেক ছাত্র জানেই না যে হয়তো তার ইন্টেনশন আছে, সে বাইরে যেতে চায়, কিন্তু সেটা সে কখন ফেস করে, যে বাইরে 1 বছর জব করার পরে সে বলতে মনে করতেছে যে আমি দেশের বাইরে যাব। তখন তার কাছে অনেকগুলো সুযোগই থাকে না, না থাকে যে আন্ডারগ্রেডের থিসিস করা বা এটা বাড়ানো। তো এই জন্য ছাত্রদেরকে যদি আমরা প্রথম থেকে একটা মেসেজ দিতে পারি, যদি কারোর যদি বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, তো প্রথম থেকে একটু ভালোভাবে পড়াশোনা করলে কিন্তু সহজ হয়ে যায়। আমি পৃথিবীর যে কোনো দেশের কথাই যদি বলি, অনেকে বলে যে ইউএসএ তে সিজিপিএ দরকার নাই। তো আমি যদি বলি যে ভালো সিজিপিএ যদি থাকে, তো ওয়ার্ল্ডের কোথাও কাউকে মানে কেউ আটকাতে পারবে না আর কি। তো এই ইউএসএ তে যখন ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়, তখন প্রথম ক্রাইটেরিয়া কিন্তু থাকে সিজিপিএ। এটা কিন্তু আমাদের ভুললে হবে না। আর ইউনিভার্সিটি গুলোতে হয় কিছু বড় ভাই থাকে যে সিজিপিএ কোনো ম্যাটার না, কেন এত পড়তেছিস, স্কেল টু, এই টাইপের কিছু ওয়ার্ড থাকে যেগুলো ছাত্রদেরকে খুব নিরুৎসাহিত করে যে আমি কেন পড়বো, এটা পড়ে তোর লাভ নাই। তো আমি যেটা বলবো আর কি, যে আমার ছাত্রদের আমি প্রায় বলতাম ফার্স্ট ইয়ারে থাকতেই, যে ভালো সিজিপিএ থাকলে তার জন্য গোটা পৃথিবী ওপেন। সিজিপিএ যত কমবে তার জন্য ফিল্ডটা তত ন্যারো হয়ে যাবে। তো এই জিনিসগুলো, এই যে অনেকে বলে সিজিপিএ কম থাকলে ইউএসএ বেস্ট, সিজিপিএ কম থাকলেও ইউএসএ তে অনেক টাফ। কারণ প্রথম ক্রাইটেরিয়া হলো সিজিপিএ, সেকেন্ড না হলো আইএলটিএস জিআরই, এগুলো দেখবে যে 100 মার্কের মধ্যে 50 মার্ক হলো সিজিপিএ, সে বাকি মার্কগুলো বাকিগুলোতে ডিস্ট্রিবিউট করা হয়। এটা হলো ওয়ার্ল্ডের নিয়ম। তো এটাকে যাতে আমরা একটু ফোকাস করি, ঠিক আছে, আমি একটু এইটুকুই বলা। তরুণদার যে কথা তার সাথে একটু অ্যাড করি। সেটা হচ্ছে একটা ক্লাসের দেখা যায় যে একটা ব্যাচের নর্মালি 5 to 10% দেখা যায় যারা হায়ার স্টাডিজ বা রিসার্চের দিকে তাদের আগ্রহ থাকে। এছাড়া কিন্তু ম্যাক্সিমামেরই আগ্রহ থাকে হচ্ছে একদম প্র্যাকটিক্যাল জবে যাব বা দেশে থাকবো। তো আমাদের এই সেশনের কিন্তু একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে একটা ছেলেও যদি উপকৃত হয় প্রপার ইনফরমেশনের দ্বারা, তাহলেই কিন্তু আমরা সাকসেসফুল। আর ম্যাক্সিমামই কিন্তু তার লক্ষ্যই ঠিক করতে পারে না শুধুমাত্র ইনফরমেশন জানার অভাবে। যদি ইনফরমেশন ঠিক মতো জানতে পারে তাহলে কিন্তু সে তার লক্ষ্য ঠিক করতে পারে। কিন্তু যদি ইনফরমেশনই না জানে তাহলে আমি কি লক্ষ্য ঠিক করবো? হ্যাঁ, আমি মোটিভেশনটা তো আগে। একটু বলতে চাই, আমার একটা ভুল আইডিয়া ছিল যে পিএইচডি ছাড়া মনে হয় ভালো স্কলারশিপ পাওয়া যায় না। তো এটা হ্যাঁ, আমি এই যে 1 বছর আগেও মানে রুয়েটে মাস্টার্স করেছি, মাস্টার্স কমপ্লিট করার পরে আমি জেনেছি এই মানে কানাডাতে আসার পরে যে স্কলারশিপের ক্ষেত্রে মাস্টার্স পিএইচডি কোনো ব্যাপার না। না এইটাই। আর আমরা তো শুধু একদিকে এরকম না যে ম্যাক্সিমামের আগ্রহ যেদিকে সেদিকেই যেতে হবে। এটা হচ্ছে যে একটা ছেলে মানে যেদিকে ইনফরমেশনের অভাব সেদিকেই হচ্ছে ফোকাস করা হয়েছে। আর যেদিকে আমি ইনফরমেশন। আমি আমি এই ক্ষেত্রে তোমার সাথে অ্যাড করতে চাই তাজিম। হ্যাঁ, বল। আমি নিজে যে পাত দিয়ে এসেছি সেটা সম্পর্কে আমিও যেরকম গেছি তুমিও গেছি, আমার মনে হয় ম্যাক্সিমাম লোকই এরকমই যায়। আহ, আমাদের যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে স্টুডেন্ট গুলো আছে তারাও এই পাত দিয়ে অনেকেই যাবে। আমরা এত যদি ইনফরমেশন দিই, আহ, এর মূল কারণ হচ্ছে তোমার ইনফরমেশন, যেটা বললো না যে আমরা ইনফরমেশনের অভাব। দেখা যাচ্ছে কেউ কোনো ছেলে আহ, বাইরে যেতে চায় কিংবা দেশে একটা ভালো জব করতে চায়, যেটাই করতে চায় তার কিন্তু টার্গেটটা কিন্তু ফিক্সড করতে পারে না, যে নিজের জীবনের লক্ষ্য, এই গোল লক্ষ্য ঠিক না করতে পারার জন্য আমি নিজে কি চাই সেটা যদি তুমি আগে থেকে না ঠিক করতে পারো, তুমি সবসময় কিন্তু ভেসে যাবা। মানে কখনো মনে হবে না আমি বাইরে যাব,
বাইরে যাওয়ার জন্য কিছুদিন প্রিপারেশন নিলে, কিছুদিন মানে না আমি দেশে জব করব, জব খুঁজলে দেখা যাচ্ছে কেউ প্রথমে গার্মেন্টসে ঢুকলো, জবের প্রেশার দেখে সে মনে করলো না আমার গার্মেন্টসে আমার দ্বারা সম্ভব না, আমার জন্য BCS ও দিতে সরকারি চায়। জব দরকার, বিসিএস দিতে হবে, যে ওটা ছেড়ে দিয়ে বিসিএস কিছুদিন ট্রাই করলো। এই করতে করতে দেখা যাচ্ছে তার 3-4 বছর জীবনের থেকে নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা যেন না হয়, সেজন্য স্টুডেন্টের ফার্স্ট ইয়ার থেকে মানে একটু সচেতন হওয়া দরকার। আহ, কারণ হচ্ছে আমি একটা জিনিস বলি, জীবনে যত কিছু শেখার আছে, সে ক্যাম্পাস লাইফটা হচ্ছে বেস্ট লাইফ। এই লাইফটা তুমি যদি হেসে খেলে ডেফিনেটলি এনজয় করবে, ক্যাম্পাস লাইফ মানে তো এনজয় করারই বলে, বাট এনজয়টাও করো হচ্ছে প্রোডাক্টিভ ওয়েতে। তুমি যদি একটু সিনেমা দেখো, জাস্ট ইংলিশ সিনেমা দেখো, ভালো সিনেমা দেখো, যেটাতে তোমার হচ্ছে আহ, অনেক উপকার দেবে ল্যাঙ্গুয়েজ ইয়ার জন্য, বিভিন্ন রকম যাই কিছু করো প্রোডাক্টিভ ওয়েতে করা, ওয়েতে স্পেন্ড করার জন্য বলতেছি। সাপোজ সিজিপিএ বাড়ানোর ক্ষেত্রে যেটা বললাম, সিজিপি আমি আগের দিনে বলছি, সিজিপি কিন্তু শত্রু না। আর জিআরএ, আইএলস, রিসার্চ যেগুলোই বলো, এই সিজিপির বিকল্প না। এটা হচ্ছে তোমার তোমার ওটা কোথাও ঘাটতি হয়ে গেছে, এটা তুমি ওইটা দিয়ে কাভার করছো, বাট তোমার সিজিপিএ ভালো, আদার্স ভালো, তোমার জন্য আরো বেশি বেটার পজিশন। মানে তুমি সিজিপিএ, অনেকেই আমাদের সময়ও বলতো সিজিপিএ কোনো ব্যাপার না, জব পাইতে দেখা যাচ্ছে থার্ড ক্লাস যারা ব্যাকলগ থাকতো তাদের তারাই ভালো জব করে, তারা ভালো স্যালারি পায়। একটা জিনিস দেখবা, যারা হচ্ছে ওই ক্যাটাগরির যারা ভালো স্যালারি পাচ্ছে বা জব লাইফে ভালো করছে, দেখা যাচ্ছে তাদের একটা গুণ আছে, দেখা যাচ্ছে তাদের লিডারশিপ ভালো, সে ভালো কথা বলতে পারে, যে সে হয়তো ওই পাথটাকে সে চুজ করছে, কারণ সে চাই আমার গোলটা, লাইফের গোল এটা, ঠিক আছে, আমি এটা হইতে যা দরকার সেটাই করব, সে সেদিকে সাকসেস হচ্ছে। এখন এই জন্য আমি বলতেছি, যারা আছো ফার্স্ট ইয়ার থেকে তোমার একটা নির্দিষ্ট টার্গেট এবং তোমার কি কি কনস্ট্যান্ট আছে সেগুলো বার করতে হবে। জীবনেরও একটা কিন্তু অপটিমাইজেশন, তুমি যদি জীবনের রিসোর্স কনস্ট্যান্ট দিয়ে তুমি যদি অপটিমাইজেশন না করতে পারো, কারণ অনেকের কনস্ট্যান্ট আছে যেরকম অনেকেরই থাকে বা থাকবে, দেখা যাচ্ছে 70% বা 60% থাকবে যে আমাকে বের হয়ে পরের দিনই চাকরি করতে হবে। ইভেন হচ্ছে এখনো যারা যারা কাজ করতেছে তাদের টিউশনি করে সংসার চালাতে হচ্ছে, প্লাস হচ্ছে সে নিজে চলতেছে। অনেকের জীবনে এরকম হয়, কিন্তু এগুলোকে মিনিমাইজ করে তোমার যে লক্ষ্য, এটা যদি তুমি ফিক্সড করতে পারো, এটা তুমি বাইরে যাওয়া হোক, কিন্তু দেশে কোনো জব করা হোক, বা প্রাইভেট জব হোক, কিংবা হচ্ছে গভর্নমেন্ট জব, সে ফিক্সড লক্ষ্যটা ফিক্সড করা। আর এই লক্ষ্য ফিক্সড করতে কখন পারবা, যখন তোমার কাছে সবগুলো অপশনের সুবিধা অসুবিধাগুলো থাকবে। তোমার যদি কোনো কিছুর অপশনের সুবিধা অসুবিধা না জানো, তুমি কখনোই তুমি ডিসিশন নিতে পারবে না। এই যে আমি কানাডা যাব কেন বা যাব না কেন, এই কারণগুলো জানতে হবে। আমি কানাডাতেই কেন যাব, ইউএসএ না কেন? কিংবা আমি গার্মেন্টসে জব করব, কেন করব? গার্মেন্টসে জব করলে আমি প্রোডাকশনে করব না কেন, বা প্ল্যানিংয়ে করব না কেন? কোনটাতে করলে সুবিধা অসুবিধা, এগুলো কখন জানবা? তোমার কাছে তো ইনফরমেশন আসতে হবে, বড় ভাইদের সাথে নেটওয়ার্কিং করতে হবে, কোনটার সুবিধা কি, কোনটার অসুবিধা কি, সবগুলো জেনে আমি কি চাই তার উপর বেসিস করে আমাকে একটা টার্গেট ফিক্স করতে হবে। আমি জীবনে এটাকেই টার্গেট করি। আর একটা জিনিস মাথায় রাখো, যদি তুমি কোনো কিছুকে একটা ফিক্সড টার্গেট করো এবং পরিশ্রম করো ওইটা পাওয়ার জন্য, ওটা অবশ্যই পাবে। তুমি যদি বিসিএস কে টার্গেট করো, বিসিএস এ অবশ্যই টিকবা। তুমি যদি ওটাকে হার্ট অ্যান্ড সোল ট্রাই করো, আমার আমার জানা মতে বা আমার বিশ্বাস যে একজন ফার্স্ট ইয়ার থেকে সে টার্গেট করছে বিসিএস বা যে কোনো একটা জিনিস, সেটা সে অ্যাচিভ করে নাই, হয়তো কেউ হয়তো 10 বারে পারছে, কেউ হয়তো একবারে পারছে, এটাই তো পার্থক্য। বাট দুনিয়াতে কোনো ভালো ছাত্র বলে হয়তো এক্সেপশনাল মেরিটোরিয়াস 1% বা 2% আছে, বাকিগুলো কিন্তু সব পরিশ্রমের উপর ভিত্তি করে যায়। এই পরিশ্রমটা তখনই করবো যখন তুমি গোলটাকে ফিক্সড করতে পারবা। এই দুদুল্যমান অবস্থায় থাকে, তুমি আজ এখানে কাল ওখানে ফিক্সড করতে পারবা না। আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অনেকে বলে
ধরেন আপনার কাছে যে বলবে যে আমার গোলটা ফিক্স করে দেন, আমার কি করা উচিত, মানে আমার এইমটা যেন আপনি ঠিক করে দেন, সেটা এরকম না না, এই বিষয়টা হচ্ছে এটাও হ্যাঁ। ঠিক যে অনেকেই কোশ্চেন করে যে স্যার আমি এই দরকার, আমি কি করব। আহ, এখানে কেউ জীবনে কারো জীবনের ডিসিশন কেউ দিয়ে দিতে পারবে না। সবার ডিসিশন তোমাকে নিজ নিজ পজিশন থেকে নিতে হবে, কারণ তোমার জীবন তোমার, তুমি কোন পজিশন আছে তুমিই ভালো জানো। কারণ তোমার পজিশন আমি বা অন্য কেউ বলেও দিতে পারবে না, ইভেন বাবা মাও জানে না যে তুমি কি চাও। দেখা যাচ্ছে আমি আমার স্বপ্ন অনেক টাকা, সাপোজ উদাহরণ দিচ্ছি, কিন্তু আমার হচ্ছে পরিশ্রম করতে চাই না। এরকমও তো থাকতে পারে, তাহলে তো তোমার সেটা খুঁজতে হবে যে আমি টাকা ইনকাম করব, বাট আমি বেশি পরিশ্রম করব না। তোমার অপশনগুলো তখন তুমি খুঁজতে থাকবা যে তুমি আসলে কোনগুলো অপশনগুলো তোমার জন্য এটা সুবিধা। যখন তুমি ফিক্সড করতে পারবে না আমি আসলে কি চাই, ততদিন তুমি ফিক্সড করতে পারবে না। কারণ এই জব সুইচ গুলো আসে কি করে, দেখা যাচ্ছে জব সুইচের মেন কারণ হচ্ছে এগুলোই। দেখা যাচ্ছে আমি আজকে ইনফরমেশনের অভাব। ইনফরমেশনের অভাব, আমি কিছু জানি না। এটা দেখা যাচ্ছে গার্মেন্টসে ঢুকলাম, আমার জব দরকার, গার্মেন্টসে ঢুকলাম। দেখা যাচ্ছে 2 দিন পর প্রথম 1 মাস 2 মাস গার্মেন্টসের যে জব, আমরা ম্যাক্সিমামই তো গার্মেন্টস ফিল্ডে জব করি। আহ, দেখা যাচ্ছে যে পরিশ্রম, এটার থেকে দেখা যাচ্ছে 1 মাসের মধ্যে সুইচ করার মাথায় চলে আসে, ম্যাক্সিমামের জন্য মাথায় চলে আসে না আমি এই 8 ঘন্টা জবে ঢুকলাম, দেখা যাচ্ছে পরের দিন থেকে 1 মাস না যেতেই 10 ঘন্টা 12 ঘন্টা করে থাকতে হচ্ছে, দেখা যাচ্ছে 8 ঘন্টা ফ্লোরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আহ, এই যে পরিশ্রম করার টেন্ডেন্সি, এই 2 দিন পরে মাথায় থাকবে না, দুনিয়ার সুখ বোধহয় বা বাকি সবগুলোতে আমারটাই সবচেয়ে আমি খারাপ পজিশনে আছি, অথবা আমাকে এখান থেকে চুজ করা দরকার। 2 দিন পরে মাথার থেকে চলে গেল হচ্ছে ওই জবটা খারাপ, চেঞ্জ করতে হবে। তার মানে হচ্ছে যখন চেঞ্জ করে যখন হচ্ছে অন্য ফিল্ডে যাবে, তখন আবার দেখবে যে না আমি তো বসে আছি, আমি ভবিষ্যতে করবো কি, এখান থেকে জব সুইচ করব কোথায়। তখন আবার সে আবার মাথায় থাকলো না আমাকে লাইফটা আনসার্টেন, আমাকে তো বিসিএস দিতে হবে, তখন আবার বিসিএস এর কিছু প্রিপারেশন। তো বিপিএস এই যে অবস্থাগুলো, এই অবস্থাগুলো তোমাকে যত আগে থেকে তুমি কাটাই উঠতে পারবা, ততই তোমার জন্য মঙ্গল। তুমি যদি ফার্স্ট ইয়ারে তোমার জীবনের লক্ষ্যটা ফিক্সড করতে পারো, তাহলে দেখবা যে তুমি 4th ইয়ার পাস করে তুমি ওই লক্ষ্যে পৌঁছে গেছো। আর তুমি যদি পাস করার 5 বছর পরে লক্ষ্য ফিক্স করো, তাহলে ওই লক্ষ্যে পৌঁছতে আরো 5 বছর লাগবে। বিষয়টা এমনই। দাদাকে অনেক ধন্যবাদ। অনেক নির্দেশনামূলক কথা বলছেন আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছে তাদের জন্য। এই বিষয়টাই কিন্তু আমরা বারবার বলতে চাচ্ছি যে প্রত্যেকটা সেক্টরের সুবিধা অসুবিধা ইনফরমেশন গুলো সবাই জানো, তারপরে তার সিচুয়েশন তার কন্ডিশন বুঝে সে ডিসিশন নিই, যেন তার সেই টাইমটা লস না হয়। যে বের হওয়ার পরে এক্সপেরিমেন্ট করতে করতে 1 বছর গার্মেন্টস, 1 বছর বিসিএস, 1 বছর বাইরে যাওয়া, এই জিআরই দেওয়া, এইগুলো টাইম লসটা যেন না হয়। ইনফরমেশনটা পাক, প্লাস সেইভাবে তার মেন্টালিটিটা আগেই তৈরি করে ফেলুক যে না আমাকে গার্মেন্টসে গেলে এই কষ্ট করতে হবে, বা আমাকে বিসিএস দিলে ধৈর্য ধরতে হবে, বাইরে যেতে গেলে আমাকে পরিশ্রম করতে হবে, এটা যেন সে প্রথম থেকেই জানতে হবে। তারপরে তার টাকা পয়সা, রিসোর্স, তার ফ্যামিলি কন্ডিশন, এভরিথিং সবকিছু চিন্তা করে সে যেন একটা রাইট ডিসিশন নিতে পারে। এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। এখন আমরা আমাদের অনুষ্ঠানের একদম যে লাস্ট সেশন অর্থাৎ আইএলটিএস এই বিষয়ে যাব। এখন এখন প্যান্ডেমিকের একটা সিচুয়েশন, বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টই বাসায় আছে, অনলাইনে আমাদের শিক্ষা কার্যক্রম চালানো একটু টাফ, একটু না বলবো অনেকটাই টাফ, সবার কাছে পৌঁছানো সম্ভব না। এখন আমরা চাচ্ছি যে অন্তত তারা সেলফ লার্নিং বা সেলফ টিচিং টাইপের, অর্থাৎ তারা এই সময়টা তারা কাজে লাগে, যারা বাইরে যেতে চায়, প্লাস যারা চাচ্ছে না তারাও আইএলটিএস এর মাধ্যমে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে ইমপ্রুভ করে। তো সেক্ষেত্রে আপনাদের দুজনেরই আইএলটিএস এর অভিজ্ঞতা আছে, তো দুজনের কাছেই একটা কোশ্চেন থাকবে সবার আগে। মাসুম বিল্লাল ভাইয়ের কাছেই থাকবে, সেটা হচ্ছে এই আমরা যদি ধরে নিই আগামী 3 থেকে 4 মাস তার কোনো আমাদের ইনস্টিটিউশন খোলার কোনো সম্ভাবনা নাই, তাহলে এই 3 থেকে 4 মাস তার আইএলটিএস এর স্ট্র্যাটেজিটা ঠিক কেমন হওয়া উচিত? তো আমি আমার কথাটাই বলি আর কি। আমার একটা ভুল ধারণা আর কি ছোটবেলা থেকে ছিল, যে আমার ছোটবেলার ইংলিশ যেমন, আইএলটিএস তো এমনই হবে আর কি। তো আইএলটিএস দেওয়ার পরে আমার যেটা মনে হয়েছে, যদি কেউ একটু প্র্যাকটিস করে, এটা তো একটা ল্যাঙ্গুয়েজ,
এই ল্যাঙ্গুয়েজ আসলে আমরা যে কোনো বয়সে একটু ভালো করে প্র্যাকটিস করলে এটাকে উন্নত করা সম্ভব। মানে অনেকের মধ্যে একটা আইডিয়া থাকে যে আমার ইংলিশ অত ভালো না, আমি আইএলটিএস দিলে পাশ করতে পারবো না। তো এটা আসলে আমার আমার নিজের মধ্যেও ছিল যে আইএলটিএস এ হয়তো অনেক ভালো করতে পারবো না আর কি। তো আমি এজন্য আইএলটিএস দিয়েছি। তো আইএলটিএস আমার প্রথমবার অত ভালো আসে নাই, তার পরের বার একটু চেষ্টা করে কিন্তু অনেক ভালো রেজাল্ট হয়েছে, আমার যেটা দরকার আমি সেটা পেয়েছি। তো এটার জন্য যেটা করা যায়, আইএলটিএস এর অনলাইন ম্যাটেরিয়ালস, প্রচুর অনলাইন ম্যাটেরিয়ালস পাওয়া যায়। তো ওই ক্যামব্রিজে যে 13টা বই আছে, আমরা তো মনে হয় এটা জানি আর কি, এই 13টা বই অনলাইনেই পাওয়া যায়, 13টা বইয়ের পিডিএফ কপি। এই বইগুলো আমার মনে হয় অনেক ভালো। এই বইগুলো যদি আমরা একটু ফলো করি, প্রথম থেকে আমরা শুরু করব যে কিভাবে লিসেনিং টেস্ট দিতে হয়, অ্যাটলিস্ট জানা যে লিসেনিং টেস্টে কি ধরনের কোশ্চেন থাকে, কিভাবে অ্যান্সার করতে হয়, রিডিং এ কি ধরনের কোশ্চেন থাকে, কিভাবে অ্যান্সার করতে হয়। নিজে যদি পড়ি, অনেকের আইডিয়া থাকে যে আমি তো বিদেশ যাব না, আমার কেন দরকার। এটা পড়লে অনেক, মানে নিজের যে ল্যাঙ্গুয়েজগত যে প্রবলেম, সেটা তো ওভারকাম করা যাবেই, সাথে আইএলটিএস আমার যেটা মনে হয় এটা ইমপ্রুভ করা সম্ভব। ইমপ্রুভ করার জন্য ক্যামব্রিজের এই 13 যে বই আছে, একটা বই থেকে শুরু করে ওইটার, বইটার সুবিধা হলো বইয়ের শেষে টেস্ট দেওয়ার অপশন আছে, নিজেকে জাজ করার অপশন আর কি, যে 40 কোশ্চেন্স আছে, এই 40 কোশ্চেন্স এর মধ্যে আমি কতটা পারলাম। এবং মজার বিষয় হলো আমি যদি 30টা পারি সে লিসেনিং এ, 30টার জন্য আমি আইএলটিএস এ কত পাবো, এগুলো সবই অনলাইনে আছে আর কি। তো এগুলো যদি আমরা ঘরে বসেই করতে পারি, এটা অবশ্যই ভালো, যে আমাদের ইংলিশ ইমপ্রুভ করবে। এবং কারো যদি বাইরে আসার ইচ্ছা থাকে, যদি সে আইএলটিএস দরকার নাই, তারপরেও যদি আমার আইএলটিএস এ একটা ভালো স্কোর আমি লিখতে পারি, এটা আমার প্রোফাইলকে হাই করে, এটা আমার যেটা মনে হয়। তো এটা এভাবে করা যেতে পারে। আর একটা কথা বলি আর কি, সেই কথা হলো যে আমরা সবাই কেন হায়ার স্টাডিতে এত নিরুৎসাহিত হই। অনেকের হয়তো ধারণা যে এটা টপ ক্লাস স্টুডেন্ট ছাড়া পারবে না। আসলে রিসার্চার হওয়ার জন্য মানে ফার্স্ট বেঞ্চার হতে হবে এরকম কোনো রেকর্ড নাই আর কি। ভালো রিসার্চ করতে হলে ভালো থিঙ্কিং ক্যাপাবিলিটি থাকতে হবে, যে আমি একটা জিনিস নিয়ে কত গভীরে চিন্তা করতে পারি, এটাই তো রিসার্চ। তো যে কেউ রিসার্চ করতে পারে। এবং সে কানাডাতে একজন ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আসলো গ্রাজুয়েট পাশ করে, সে যদি চায় অনেক বেশি টাকা কিন্তু সে বাড়িতে পাঠাতে পারবে। সে খরচ করার পরে যে টাকা থাকবে, যে টাকা দেখা যাবে যে গ্রাজুয়েট হয়ে একজন বাংলাদেশে জব করতেছে, তো স্টার্টিং এ 20-25 হাজার টাকা পায়। তো এইখান থেকে সে যদি টাকা পাঠাতে চায়, তার থেকে বেশি টাকা দেশে পাঠাতে পারবে নিজের খরচ চালানোর পরেও। তাহলে এইটা একটা জব। এই এই এটাকে আমরা অনেকে জব হিসাবে দেখি না, যে যেমন আমি এখানে পিএইচডি করতেছি, আমাকে টাকা দিচ্ছে, পড়ার টিউশন ফি দিচ্ছে, সব দিচ্ছে, আমি চাইলে আবার এইখান থেকে টাকা কিছু সেভ করে বাড়িতেও পাঠাতে পারতেছে। তো এটাকে জব হিসাবেও যদি দেখি, আমার মনে হয় এদিকে আগায় আসা উচিত ছাত্রদেরকে। এটাই। আর কিছু বলার আছে? তরুণরা যদি একটু বলতে নাই আইএলটিএস এর বিষয়ে, যে এই 3-4 মাসের জাস্ট সংক্ষেপে যে কিভাবে তারা স্ট্র্যাটেজি অনুযায়ী কমপ্লিট করতে পারবে, যে একটা ভালো প্রিপারেশন নিতে পারে জাস্ট এই 3-4 মাসে। এই 3-4 মাসে মনে করো এটা তার কোন পজিশনে কোন ইয়ারের স্টুডেন্ট আছে সেটার উপর ডিপেন্ড করবে। অ্যান্ড দেখা যাচ্ছে কিছুদিন পর বের হয়ে যাবে, তাদের জন্য একরকম স্ট্র্যাটেজি, আর যে ফার্স্ট ইয়ার আছে তার জন্য একরকম স্ট্র্যাটেজি। আমরা ফাইনাল ইয়ারের জন্যই ধরি। হ্যাঁ, যদি ফাইনাল ইয়ার মানে চিন্তা করি যে তারা হচ্ছে রিসেন্টলি 3 মাসের বা 4 মাস পরে আমি আইএলটিএস দিয়ে দেবে, সেক্ষেত্রে আমার মনে হয় মাসুম যেটা বললো যে ক্যামব্রিজের যে 13টা বই, সেটা খুবই উপকারী। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা তুমি যদি হচ্ছে সবগুলো সেকশনগুলো আলাদা আলাদাভাবে প্রিপারেশন নাও, মনে করো লিসেনিং নিচ্ছ, রিডিং এর 3টা যে টেক্সট থাকে, 3টা টেক্সট তুমি আলাদা আলাদা সময় পরীক্ষা দিচ্ছ, এটা প্রথমের দিকে সিস্টেমের সাথে অ্যাডাপ্ট হওয়ার জন্য কিছুদিন করতে পারো।
বাট সবচেয়ে ভালো উপায় হচ্ছে যদি তুমি যখন রিডিং দিচ্ছ, টেস্ট দিচ্ছ নিজে নিজে বাসায়, এক টানা এক মানে সময় ধরে একই সাথে শেষ করা। যেটা আমার কাছে আমি আমার অভিজ্ঞতা বলি, আমি বেশি দিন প্রিপারেশন নিইনি। আমি সুপারভাইজারের আমাকে আগেই মানে ইমেল করছিলাম, সুপারভাইজার পরে নক করতে পারে, সেজন্য আমি একটা 15 দিনের প্রিপারেশনে দিয়েছি। তার ওই 15 দিন প্রিপারেশনের আমার যে প্ল্যানটা যেটা বলি, আমি যখন হচ্ছে রিডিং এর ক্ষেত্রে বলি, রিডিংটা যখন আমি বাসায় প্র্যাকটিস করতাম, আমি 3টা টেক্সট 3বারে দিতাম। দেখা যাচ্ছে প্রথম এক টেক্সট দিয়ে 20 মিনিট করে ভাগ করে নিতাম, নিয়ে আলাদা আলাদা করে দিতাম। তো এতে কি হতো, 3টা যখন আমি নিতাম, আমি দেখতাম যে হচ্ছে 40টা কোশ্চেনের মধ্যে আমি 35টা 36টা কারেক্ট করে ফেলি। আমার মধ্যে মনে হচ্ছিল না রিডিংটা মনে হয় সবচেয়ে সহজ, বা আমি যেহেতু প্রত্যেকটা দিলেই তো আমি হচ্ছে 36টা 37টা তো হচ্ছেই। কিন্তু অরিজিনালি যখন পরীক্ষা দিতে গেলাম, তখন বিষয়টা এরকম না। আমাকে 3টা টেক্সট যখন 1 ঘন্টায় আসলো, আমার ফার্স্ট টেস্টটা মানে প্যাসেজটা ওটা মোটামুটি হয়েছে সময় মতো। দ্বিতীয়টাতে যখন গেছে ওটা একটু নর্মালি 3টা প্যাসেজের মধ্যে একটা টাপ থাকে, যেটা আসলে একটু ঘোরায় পেছায় বেছানো থাকে, বাকি 2টা মোটামুটি সহজ থাকে। তো ওই দ্বিতীয়টাই আমার কাছে একটু টাফ ছিল, বাট ওটাতে আমি বেশি সময় খেয়ে ফেলেছি। পরে গিয়ে আমার মাথায় ব্লাঙ্ক হয়ে গেছে, আমার সময় আছে 10 মিনিট, আমার প্যাসেজ আছে 1.5টা। মানে তখন আমার যে লাস্ট 10 মিনিটে আমি আসলে কোনো চিন্তাই করতে পারি নাই যে আসলে কোন অ্যান্সার দেব, কারণ সবসময় মাথায় আসে কত সময় আছে কত সময় আছে। মানে আমি কখনোই 3টা প্যাসেজ 1 ঘন্টার মধ্যে দেওয়ার কোনো ট্রাই করিনি, যে কারণে আমার লাস্ট 10 মিনিট কোনো একটা অ্যান্সারও হয়নি। মানে সবসময় খালি সময়ের দিকেই তাকিয়েছি। মানে ওই 10 মিনিট মনে হয় আমি 100 বার ঘড়ির দিকে তাকিয়েছি। তো যেটা আমি অভিজ্ঞতা থেকে বলছি, জাস্ট যারা প্রিপারেশন নিবা, কোচিং এ যাওয়ার দরকার নেই, বাট তোমার যে প্রিপারেশন গুলো নিবা সেটা হচ্ছে একদম এক্সাম হলে যেরকম ভাবে দেওয়া যায় সেই পরিবেশে তুমি প্রিপারেশন নিতে থাকো। এবং অনেক স্ট্র্যাটেজি তুমি অনলাইনে পাবা, স্টেপস টিক্স এগুলো অনলাইনে থাকে। তো এই স্ট্র্যাটেজিগুলো আইএলটিএসটা আমার কাছে মনে হয়েছে যে তুমি যদি একটা গোছানো মানে ওয়েতে তুমি প্রিপারেশন নাও, এটাতে ভালো করা সম্ভব। এটা হচ্ছে আমাদের টেক্সট যেরকম আসে একটা প্রিডিফাইন্ড ফলো করে, এখানেও তুমি হচ্ছে কিছু কমন করলে কমন পেয়ে যাবা। কমন বলতে এই সেন্সে না, তুমি মনে করো যে হুবহু কমন পাচ্ছ এরকম না, বাট জিনিসগুলো সেম। দেখা যাচ্ছে একটা ডায়াগ্রামের বর্ণনা করতে আসলো, তুমি কিভাবে ডায়াগ্রাম বর্ণনা করতে হয় সেগুলো সম্পর্কে যদি জানো, তুমি ইজিলি ডায়াগ্রাম বর্ণনা করতে পারবা যে ধরনেরই হোক। বাট এটা কিন্তু তোমার প্র্যাকটিসের ব্যাপার। জাস্ট এই জন্য আমি বলবো যে কোচিং এর জন্য দরকার নাই। কোচিং এ গেলে জাস্ট একটা জিনিস কোচিং এ লাভ হবে, যেটা হচ্ছে তোমার কোচিং এর মক টেস্ট যেগুলো আছে, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে তুমি বাসায় যদি না দিতে পারো, 2-1টা মক টেস্ট দিও, এটা উপকার দিবে। বাট তুমি টাকা খরচ করে তুমি কোচিং এ গিয়ে যে শিখবা, খুব একটা ইফেক্টিভ হয় না মনে হয়। মাসুম কিছু যদি অ্যাড করতে চাও আর কি। চাই না, আমি আপনার সাথে একমত যে রিয়েল টেস্টটা প্রত্যেকদিন ঘড়ি ধরে। আইএলটিএস এর সবচেয়ে বড় ক্রিটিক্যাল বিষয় হলো টাইম। মানে যদি টাইম লিমিটেশন না থাকতো তাহলে আমার মনে হয় অনেকেই ভালো করতে পারতো। কারণ টেস্ট গুলো এরকম হয়, প্রথমে রিয়েল টেস্টে গেলেই 30 মিনিটের লিসেনিং হয়, সাথে সাথে কোশ্চেন দিয়ে দেওয়া হয়, রিডিং শুরু হয়, 1 ঘন্টা টাইম নিয়ে নেওয়ার পরে সাথে সাথে আবার রাইটিং শুরু হয়। তো এই যে টেস্ট গুলো, যে টাইমটা প্রত্যেকটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করা, কেউ মানে এটা হলো একটা সাইকেল চিন্তা করা হয়। কেউ যদি সে লিসেনিং এ একটু ভুল করছে, পরে রিডিং এ যে এটা রিফ্লেক্ট করে যে আমি লিসেনিং এ খারাপ করে ফেলছি, মানে ওই রিডিং এর সময় চিন্তা করতে করতে রিডিংটাও খারাপ হয়ে গেল। তো এই সাইকেলে সবসময় যদি কেউ টাইম মেনটেন করতে পারে, আমার মনে হয় এটা ভালো, এটা খুব কঠিন না।
আর বাংলাদেশের সিস্টেমগুলো আমার কেমন জানি লাগে, প্রথমে 10টার সময় ঢুকায়, তারপরে চেক করতে করতে সে 2টা বাজায় দেয়, 2:30টা বাজায় দেয়, তারপরে লিসেনিং শুরু হয়। লিসেনিং এর পরে মানে ওয়ার্ড টাইমে হয় আর কি, আমার যেটা মনে হয় এটাও একটা মানে সাইকোলজিক্যাল ইফেক্ট যেটা, সেটা তো একটা প্রবলেম করে। ওরা লাঞ্চ মানে টাঞ্চ চিন্তা করার করে পরে এগুলো ফেলতে আর কি, যাতে স্টুডেন্টরা ফেল করে, বারবার আসে, টাকা ইনকাম বেশি হয় আর কি। তো টাইমটা ঠিক আছে, মেনটেন করতে হবে সবাইকে, এটাই বলতে চাই। তো আমরা আমাদের একদম শেষে চলে এসেছি। আহ, অনেক মূল্যবান সময়, অনেক মূল্যবান তথ্য আপনি আমাদের সাথে শেয়ার করলেন। প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে, 1.5 ঘন্টা সময় আপনার কাছ থেকে নেওয়া হয়েছে, এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আর অনেক কাজের ইনফরমেশনই আসলে পাওয়া গেছে, এগুলো অ্যানালাইসিস করে যদি এখন স্টুডেন্টরা তাদের ডিসিশন নিতে পারে, তাহলেই হচ্ছে আমাদের সার্থকতা। তো একদম শেষে একটা কোশ্চেন করব, জাস্ট 1 মিনিট। সেটা হচ্ছে কানাডাতে যাওয়ার পর আপনার একটা গুড এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন, বা সব থেকে মেমোরেবল এক্সপিরিয়েন্স। মেমোরেবল এক্সপিরিয়েন্স বলতে, বাংলাদেশে থাকা অবস্থায় আমার কখনোই মনে হয়নি কানাডাতে এত বাংলাদেশি মানুষ থাকবে। এখানে প্রচুর বাংলাদেশি আছে। তো আমার গুড এক্সপিরিয়েন্স হলো এদেরকে পাওয়া। যেমন আমি একটা মামুন ভাই নামে একজন ভাই আছে, উনি বাংলাদেশি, উনি এত ভালো মানুষ যে ইভেন ঠান্ডার মধ্যে, আমি তো এখনো গাড়ি কিনি নাই, উনি প্রত্যেক সপ্তাহে বাজারে যাওয়ার সময় আমাকে বাজার করতে নিয়ে যায়, এবং আমি যে গ্রোসারিজ গুলো করি, গ্রোসারি করার পরে আমাকে বাড়িতে রেখে চলে যায়। তো এইটা আসলে বাংলাদেশে কখনো আমি কাউকে এতটা, মানে সে নিজ থেকে, আমি কখনো আমাকে বলা লাগে না যে ভাই আমি বাজার করতে যাবো। সে যখন প্রত্যেক উইকেন্ডে বাজারে যায় আমাকে নিয়ে যায়, রেখে যায়। তো আমার মনে হয় এটা অনেক, মানে এই দেশে এসে যে এরকম হেল্প পাবো, সেটা আমি কখনোই ইমাজিন করতে পারিনি। আর এইখানে আসার পরে বাংলাদেশে কি হয়, ভালো মানুষ খারাপ মানুষ সবাই একসাথে মিক্সড অবস্থায়। এখানে এসে আমার সবাইকে খুব ভালো মনে হয়। আমার মনে হয় যে বাছাই করে করে কানাডা মনে হয় ভালো মানুষগুলোকে এখানে রেখে দিয়েছে। যে এইটা আমার মনে হয় আর কি, যদি এটা বাস্তব না, এইটাই আমি শেয়ার করলাম আর কি, যে এটা আমার ভালো লাগে এখানে আসার পরে। আর একটা জিনিস খুব মিস করি, তরুণ দাদা, জনি স্যার, শাহেদ স্যার, বিশেষ করে জনি স্যার শাহেদ স্যারের সাথেই সবসময় থাকতাম। তারপরে হলো আহ আরেকজন আছেন ফিরোজ মাহমুদ স্যার। তো ওনারা সবগুলো, সবাই এক জায়গায় আছে, আর আমি বোকার মতো আলাদা আর কি। ঠিক আছে, এই জন্য খারাপ লাগে মাঝে মাঝে যে একসাথে যদি থাকতে পারতাম, মানে হয়তো সুযোগ ছিল, আমি যাই নাই। এটা আসলে এখন চিন্তা করি, তবে হয়তো পরে মানে তাড়াতাড়ি পিএইচডি করতে পারলে আবার যে ইনশাল্লাহ জনি ভাই, শাহেদ ভাই সবার সাথে দেখা হবে, এটা ভাবতেই একটু ভালো লাগে আর কি এখানে। এই। না, এটাও এক মজা। মানে তুমি হয়তো এখানে আসলে হয়তো আহ, আজকে যেরকম তোমার সাথে যেভাবে দেখতেছি, দেখা যাচ্ছে আমার আহ, একটা দিনের পার্থক্য। তুমি সকাল শুরু করছো, আমি কিন্তু 8 তারিখ হয়ে গেছে আমার এখানে। হ্যাঁ। আহ, রাত 3টা বাজে। আহ, আহ, এই যে দেখতেছি দুই দেশে, এটাও এক ধরনের অন্যরকম ভালো লাগে আর কি। তোমার সম্পর্কে, তোমার দেশ সম্পর্কে জানতে পারছি। ইয়া, আরেকটা জিনিস সবচেয়ে কি ভালো লাগে জানো, আমি যখন কানাডাতে প্রথম ক্লাস শুরু করলাম, তো আমি ভাবতাম যে এই দেশে ক্লাস কেমন হবে না হবে জানি না আর কি। তো ক্লাস কোর্সটার নাম ছিল হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্ট। প্রোডাকশন ম্যানেজমেন্ট এই কোর্সে আমি ক্লাস শুরু করার পরে একজন ভালো টিচার ছিল, উনি আমার দেখা মনে হয় ইউএফএ তে সবচেয়ে ভালো টিচার। এত সুন্দর করে ক্লাস নেয়। ওই ক্লাসে শুধুমাত্র আমি ছিলাম যে আমি সবচেয়ে বেশি কোশ্চেন করতাম, এবং স্যারের সাথে আমার এত একটা ভালো সম্পর্ক হয়েছে তারপর থেকে। মানে যখন দেখা হয় স্যার আমাকে ডেকে জিজ্ঞাসা করে যে তোমরা বাংলাদেশে এইসব জিনিসগুলো পড়তা। মানে সে খুব মানে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কোশ্চেন করার চেষ্টা করতো, কিন্তু আমি তো আবার বাংলাদেশে পড়েছি, পড়াইছি, অনেক ধরনের এক্সপিরিয়েন্স ছিল। তো ওই ক্লাসটা আমি খুব মিস করি, যে শেষ হয়ে গেছে, না থাকলে আরো একটু মজা হতো স্যারের সাথে। মানে এই এইসবই হলো ভালো স্মৃতি এখানে। আর কিছু খারাপ স্মৃতিও আছে, মানে মা বাবার জন্য খুব কষ্ট হয়, চাইলেই বাড়ি যেতে পারি না। এত দূরে আছি যে প্রায় 25 থেকে 30 ঘন্টা জার্নি। আর টাকার সমস্যাও একটা আছে, যে এখান থেকে যদি বাংলাদেশ থেকে ঘুরে আসতে চাই তাহলে একটা বড় অ্যামাউন্ট লাগে। এটার জন্য মাঝে মাঝে চিন্তা হয়।
তো যাই হোক, এখন আমার মনে হয় আমি ভালোই আছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি ডিগ্রি করে দেশে চলে যেতে পারবো। থ্যাংক ইউ মাসুম ভাই। আচ্ছা। তরুণ দা, আমরা একদম হ্যাঁ, লাস্টে তো, তো আমাদের স্টুডেন্টদের জন্য আপনি জাস্ট 2 মিনিট কিছু বলেন। 2 মিনিট। আচ্ছা, যেহেতু আবার বলতে হচ্ছে, অনেক কিছু তো বলেই দিছি, একদম ক্লাসেও শেষ। বলতাম। আমি একটা জিনিস তোমাকে বলতে চাই। তোমরা এই যে আহ, যে লাইভ সেশন গুলো করতেছো, ডেফিনেটলি ভালো। এখন হয়তো একটু ক্যারিয়ার। বলি, সেটা হচ্ছে, একটু বলি, এটা হচ্ছে আমাদের আজকে শেষ সেশন, এটাই শেষ। আর ক্যারিয়ারের যেটা আছে ওটা তো চলবে। আচ্ছা, শেষ বলে হয়তো কিছু নেই, হয়তো একটু সাময়িক বিরতি। হ্যাঁ, এখন সাময়িক হয়তো আর কি। হ্যাঁ, আমি আশা করি যে এটা সাময়িক বিরতি হচ্ছে। দেখা যাচ্ছে ক্যারিয়ার আড্ডা বা আদার্স গুলোকে একটু সুযোগ দেওয়া হোক, কারণ আমার কাছে মনে হয় সবগুলোই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এখানে আসার পর আহ, যে অ্যাক্টিভিটি গুলো যেরকম এখানে কিন্তু শুধুমাত্র কোর্স ওয়ার্কের বাইরে অনেকগুলো ক্লাব থাকে। ক্লাবগুলো হচ্ছে যেরকম হাস্যকরও হতে পারে। দেখা যাচ্ছে পোয়েট পোয়েটিং ক্লাব, মানে যে সুন্দর কবিতা আবৃত্তি করে ওরা, ওদের নিয়ে একটা সোশ্যাল ক্লাব। অনেকগুলো সোশ্যাল ক্লাব থাকে। মানে দেখা যাচ্ছে গেমিং ক্লাব, বিভিন্ন ক্লাব, প্রোগ্রামিং ক্লাব, রোবোটিক ক্লাব, মানে য- দেখা যাচ্ছে 100-এরও বেশি ক্লাব আছে। তো এই ক্লাবগুলো খুব ইফেক্টিভ, যে সোশ্যাল ক্লাব। এই ডিপার্টমেন্টে যেরকম যদি মনে করো প্রোগ্রামিং ক্লাব, স্পিকিং ক্লাব, আইএলটিএস ক্লাব, স্টুডেন্টের মধ্যে যদি নিজেদের মধ্যে এটা চর্চাটা করতে পারে, কারণ এটার জন্য আলাদাভাবে কোনো বাজেটও দরকার নাই। জাস্ট নিজেরা নিজেদের মধ্যে করে একটা জাস্ট কালচার তৈরি করা। মোট কথা এটা হচ্ছে, বড় ভাইরা যদি শুরু করে, আস্তে আস্তে দেখবা যে ওটাই শুরু হয়ে গেছে। তো এটা ইনিশিয়েটিভ করা যায় কিনা, হ্যাঁ এটা দাদা, একটু বলি, আমরা অলরেডি কিন্তু একটা ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা হচ্ছে ডিজাইন ক্লাব বলে আমরা ভার্চুয়ালি একটা ক্লাব করছি। এটা হচ্ছে হুম কুয়েটার হুম। আগে। ওখানে আমাদের এখনো পর্যন্ত 117 জন মেম্বার আছে, রানিং স্টুডেন্টরাই মোটামুটি আছে। ওরা হচ্ছে যে ওইখানে বিভিন্ন ডিজাইন কনসেপ্ট শেয়ার করছে, প্লাস কম্পিটিশনও, এই একটা রানিং কম্পিটিশনও চলতেছে কালকে লাগবে। তো মোটামুটি ওইখানে এনগেজ করার চেষ্টা করা হচ্ছে, যেহেতু ভার্চুয়াল প্ল্যাটফর্ম এখন সব থেকে ইজি, হ্যাঁ, ফিজিক্যালের থেকে। তো আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে আগে শুরু করছি। তো হ্যাঁ, এটা হচ্ছে ওটাও জাস্ট করতে শুরু। পারো সাথে। হ্যাঁ, এটা খুবই ভালো উদ্যোগ। এর সাথে সাথে প্রোগ্রামিং ক্লাবও হতে পারে, পাইথন ক্লাব, পাইথন ম্যাথল্যাব। ল্যাব হতে পারে। হ্যাঁ, এগুলো খুব ইফেক্টিভ। তারপর হচ্ছে সব ভালো ভালো ইউনিভার্সিটিতে দেখবে, আমরা অস্ট্রেলিয়াতে বিশেষ করে, শুধু অস্ট্রেলিয়াতে না, আমার মনে হয় মাসুম তোমার কানাডাতেও আছে, যে 3 মিনিট প্রেজেন্টেশন বলে। আহ, তোমার মিউট করা আছে। প্রতি বছরে ওটাকে তোমার কানাডাতে সব ইউনিভার্সিটিতেই মনে হয় করায়, আন্ডারগ্রেড সব বা। ইউনিভার্সিটিতে করায়। হ্যাঁ, এই কনসেপ্টটা হচ্ছে 3 মিনিটের মধ্যে একটা তোমার থিসিসকে মানুষকে বোঝানো। তো এই কনসেপ্টটা আমার কাছে শুধুমাত্র মনে হচ্ছে যে শুধুমাত্র থিসিসকে বোঝানো যায় এইটার ক্ষেত্রে না। এই এটা হচ্ছে তুমি হচ্ছে বিজনেস যে কমিউনিকেশন যে কোর্সগুলো আছে, এইসব কোর্সগুলোকে সাথে এগুলো হচ্ছে সাব প্রজেক্ট হিসেবে দেওয়া যেতে পারে। তুমি একটা জাস্ট তুমি একটা মেসেজ অন্য কাছে সেল করতে যাচ্ছ, তো 3 মিনিটের মধ্যে তুমি ওই মেসেজটা কিভাবে তুমি অন্যদেরকে বুঝাবা, এই স্কিলটা কিন্তু তোমার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং এই প্র্যাকটিস গুলো কিন্তু বিভিন্ন কোর্সের বা এমনিও করা যায়। বা স্টুডেন্টদের, আমি আশা করবো যে স্টুডেন্টদের নিজে উদ্যোগেই আহ, এই ইয়াগুলো যেন করে। ক্যারিয়ার আড্ডা হয়তো দেখা যাচ্ছে অনেকে, আহ, দেখা যাচ্ছে মুস্তাফিজ স্যার বলছে বলে, বা তরুণ স্যার মোটিভেট করছে বলে হয়তো দেখা যাচ্ছে এগুলো করছি। আহ, এরকম না হয়, নিজের প্রয়োজন বোধ থেকে যদি কেউ করে, তাহলে ডেফিনেটলি এখান থেকে একটা ভালো কিছু সে নিজেরাই অর্জন করে নেবে। মানে দিন শেষে যে অর্জনটা কিন্তু তারই। আহ, এই হচ্ছে কথা। আর শুধুমাত্র আমি এই ক্লাবগুলো বিভিন্ন রকম অপশন আছে। আহ, আহ,
ক্যারিয়ারটা যে একজনেই একটা করতেছে আর একজন অন্যটা করবে না এমন না। আমি চাচ্ছি যে সবাই সুযোগটা নিক। দেখা যাচ্ছে কেউ পাইথন ক্লাব ইনিশিয়েটিভ নিক, কেউ হচ্ছে প্রোগ্রামিং এর বা স্পিকিং এর একটা ক্লাব সাপ্লাই তৈরি চেনের করুক। হতে পারে, শুধু সাপ্লাই চেনের উপরে। সেটা হতে পারে, যে কোনো একটা হতে পারে। এই বিভিন্ন ক্লাবগুলোর সাথে যদি ইনভলভ হয়ে যায়, নিজের লিডারশিপ স্কিলও যেরকম বাড়বে, প্লাস হচ্ছে নেটওয়ার্কিং স্কিল বাড়বে। এই অনেক উপকার এই ক্লাবগুলোর মাধ্যমে সে অর্জন করবে। এটাই হচ্ছে আমার সবচেয়ে হচ্ছে সবার সুস্থতা কামনা করছি। সবাই এই প্যান্ডেমিক অবস্থার মধ্যে সবারই অবস্থা ভয়াবহ অবস্থা দিয়ে যাচ্ছে। আমি সবার সুস্থতা এবং হচ্ছে দীর্ঘায়ু কামনা করছি। আর সবার প্রথমে হচ্ছে তাজিমকে, মাসুমকে ধন্যবাদ দিতে চাই যে এই প্ল্যাটফর্মে এসে কথা বলার জন্য, আমাদের স্টুডেন্টদের জন্য কিছু বলার জন্য। আমি মাসুমকে অবশ্যই ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ মাসুম, আমার কথা বলাতেই তুমি চলে আসছো। আর তাজিমকে অর্গানাইজ করার জন্য, তাপসকেও অর্গানাইজ করার জন্য আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। আশা করি হয়তো এই প্রোগ্রামটা আরো চালু থাকবে, এর পাশাপাশি অন্যান্য প্রোগ্রামগুলোও চালু থাকবে আশা করি। মাসুম ভাই, আমাদের স্টুডেন্টদের জন্য যদি কিছু বলেন, জাস্ট 1 মিনিট সংক্ষেপে। স্টুডেন্টের জন্য এই মুহূর্তে সবচেয়ে আমার যেটা বলতে ইচ্ছা করতেছে, বাংলাদেশ খুব ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। মানে অন্যান্য কান্ট্রি গুলো হয়তো কিছু একটা পর্যায়ে সে প্যান্ডেমিকটাকে কন্ট্রোল করে ফেলছে, তো বাংলাদেশে আমার যেটা মনে হচ্ছে খুবই মানে বাংলাদেশে সেলফ কন্ট্রোল ছাড়া কোনো ওয়ে নাই। তো সবাই যে যেখানে আছি বাংলাদেশে, সবাই নিজেদেরকে প্রোটেক্ট করি, যে যা যা কিছু করার দরকার আমরা করি যেন আমরা সুস্থ থাকতে পারি আর কি এই মুহূর্তে। কারণ আমি একা যদি অসুস্থ হই, আমার সাথে সাথে আমার পুরা পরিবার, পুরা গ্রাম, সবাইকে আমি অসুস্থ করে ফেলতেছি। তো সবাই যেন সুস্থ থাকে আর ভালোভাবে পড়াশোনা বা আমরা এই আইডল টাইমটাকে একটু ভালোভাবে কাজেও লাগাতে পারি। আমি কানাডাতে এসে যেটা দেখছি, মানে যখন সবকিছু লকডাউন করে দিল, তখন এইখানে আমি কোনো মানুষকে শুধু অযথা বসে থাকতে দেখি নাই। এরা সবসময় কাজ করতে ভালোবাসে, এবং আমি যেটা মনে করি বাংলাদেশের মানুষ খুবই আরামপ্রিয়, যে আমি 10 মিনিট কাজ করলাম, 15 মিনিট গল্প করলাম বা খাওয়া দাওয়া করলাম, এটা অনেক কিছু করি। তো এইখানে আমি কখনো মানুষকে দেখি না যে সে খাওয়ার জন্য আলাদা করে টাইম বের করে নিচ্ছে। সে হয়তো মিটিং এ আলোচনা করতেছে, এর মধ্যেই খেয়ে নিচ্ছে, নিয়ে কাজ করতেছে। তো আমরা এই টাইমটাকে, আইডল টাইমটাকে একটু যদি কাজে লাগাই, যে আইএলটিএস দেওয়া, ভালো একটা সফটওয়্যার শেখা, এগুলো যদি আমরা করি। আর আমি যেটা আগেও বলেছি, সিজিপিএটাকে একটু, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে তারা যেন একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করে, এটাই। সবাই Thanks, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই যেন অবশ্যই ভালো। মাসুম ভাইয়ের জন্য দোয়া করি। মাসুম ভাই হ্যাঁ, আমাদের তরুণ সবার জন্য দাদাকে দোয়া অনেক করবেন। ধন্যবাদ। আর তাজিম, তোমাকে, তাপস, তোমাদেরকে তাপস অনেক একটু ধন্যবাদ প্রবলেমের জানাচ্ছি। কারণে চলে গেছে, টেকনিক্যাল সমস্যা। তো ঠিক আছে মাসুম ভাই, ধন্যবাদ। তরুণ দাকেও ধন্যবাদ। সবাইকে শুধু এটুকুই বলবো যে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন চলছে, জানি না এর সামনে কি আছে। তো এখন থেকে আমরা সচেতন হই, যে যেভাবে পারি সেভাবে নিজেকে প্লাস আমাদের ফ্যামিলিকে প্রোটেক্ট করার চেষ্টা করি। আর এই আমাদের স্পিকার, আমাদের স্যাররা যেটা বললেন, যে আমাদের এই যে সময়টা আছে সেই সময়টাকে কাজে লাগাই, কারণ আমরা এখন যা করবো ওর একটা ফল পাবোই, যখন যে সময় আসুক না কেন এখন। আর এই সময়টা যে কতটা মূল্যবান সেটা আমরা বুঝতে পারবো যখন আবার আমরা ব্যস্ত হয়ে যাবো তখন। তো আমরা এই সময়টাকে আবার কাজে লাগানোর চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। আমাদের লাইভ সেশনটা, হায়ার স্টাডি নিয়ে যে লাইভ সেশন, সেটা এখানেই শেষ হচ্ছে। আমরা ধারাবাহিকভাবে সবার যে চাহিদা ছিল বিভিন্ন দেশের হায়ার স্টাডি সম্পর্কে তথ্য জানার, আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি প্রত্যেকটা আলাদা আলাদা করে সেই দেশের হায়ার স্টাডিজের বিভিন্ন ইনফরমেশন দেওয়ার। এরপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সে যেন কমেন্টে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে। কোনো হেজিটেশনের কোনো কারণ নাই, পার্সোনালিও আমাদেরকে মেসেজ করে দিতে পারে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে।